টপিকটার নাম হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, বেসিক্যালি লাস্ট ইউনিট এটা, এবং এই ইউনিটে 6 মার্কস কভার করছে। ঠিক আছে, এই ইউনিট কি করছে, 6 মার্কস কভার করছে এক্সামে। ঠিক আছে, মানে এই তো 6টা এমসিকিউ দেবে, 6টা এমসিকিউ দেবে চ্যাপ্টার থেকে। ঠিক আছে তো তো বিল অফ এক্সচেঞ্জ গল্পটা তো মোটামুটি একটা নলেজ সম্পর্কে আছেই। শর্ট কোশ্চেনের কিছু কিছু কোশ্চেন, ছোট ছোট জিনিস বলে দিই। তোদের যে বইটা আছে অ্যাকাউন্টসের, সেই বইতে দেখ, ওখানে লেখা আছে। এখানে অনেক কিছু কনসেপ্ট শিখবো। ঠিক আছে তো আহ, তো ঠিক আছে, দেখ এখানে যদি দেখ অ্যাকাউন্টিং গাইডলাইন, দেখ 1 নম্বর পয়েন্টে লেখা আছে অ্যাকাউন্টিং গাইডলাইন। ঠিক আছে তো কি বলছে, ডিফারেন্ট টাইপস অফ কমার্শিয়াল বিল আন্ডার সেকশন 13 সাবসেকশন 1 অফ নেগোশিয়েবল। ঠিক আছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। এবার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টকে বাংলায় কি বলা হয় জানিস তো? হস্তান্তরযোগ্য দলিল। ঠিক আছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি ল, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট লয়ের একটা চ্যাপ্টার। ঠিক আছে তো তো এটা হচ্ছে কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটাকে বলা হয় হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। এর মধ্যে মানে আমরা যে এই যে বিল অফ এক্সচেঞ্জ চ্যাপ্টারটা পড়বো, এটা কোন অ্যাক্টের মধ্যে পড়ছে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 করতে হবে এটা। তার মানে আমরা যে বিল অফ এক্সচেঞ্জ পড়ছি, এটা কোন অ্যাক্টের মধ্যে? যেমন পার্টনারশিপ পড়েছিলাম, পার্টনারশিপ অ্যাক্টের মধ্যে পড়ে। কোম্পানি অ্যাক্টের মধ্যে পড়ে। তেমনি বিল অফ এক্সচেঞ্জ না কোন অ্যাক্টের মধ্যে পড়ে? নেগোশিয়েবল অ্যাক্টের মধ্যে পড়ে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মধ্যে পড়ে। সেই অ্যাক্টটা কত সালে? 1881 সালটা মনে মনে রাখবি। বলতে পারি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টটা কত সালে? 1881। ওই বইয়ে কিছু পড়াচ্ছিল, ওই বইটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট কত? 1881। এবার এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে তিনটি ইম্পর্টেন্ট জিনিস থাকে, খুব ভেরি 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 ইম্পর্টেন্ট। বলছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে তিনটি ইম্পর্টেন্ট জিনিস থাকে। একটা থাকে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, একটা থাকে প্রমিসারি নোট, আর একটা থাকে হচ্ছে চেক। দেখ লেখা আছে, একটা থাকে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, একটা হচ্ছে প্রমিসারি নোট, আর একটা হচ্ছে চেক। তাহলে কি বুঝতে পারলি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে তিনটি ইম্পর্টেন্ট দলিল থাকে। তিনটি ইম্পর্টেন্ট দলিল কি কি বললাম? না, নামটা বুঝতেই পারছিস, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, আর হচ্ছে চেক। চেক তো বিজনেস শেষ করতে গিয়ে বুঝি, চেক, চেকটা কিন্তু তাহলে কি, এটা কিন্তু দলিল কিন্তু চেক। তুই কাউকে যদি যখন টাকা পেমেন্ট করবি না, যদি কখনো কাউকে টাকা পেমেন্ট করি, তুই চেকের মাধ্যমে পেমেন্ট করিস, এটা কিন্তু তোকে একটা ইম্পর্টেন্ট দলিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট দলিল। ঠিক আছে, কখনো তুই যেমন, তুই যদি কখনো যদি কাউকে ক্যাশে টাকা পেমেন্ট করিস, তার কিন্তু তোর প্রমাণ নেই, কোনো প্রমাণপত্র নেই। কিন্তু তুই যদি কখনো চেকে পেমেন্ট করিস, এটাই তোর কাছে বড় প্রমাণ, এটাকে দলিল বলা হয়। ঠিক আছে, কখনো কখনো কোর্টে যদি কখনো ফ্রড, মানে কখনো যদি কখনো ফ্রড কেস হয়, তখন তুই বলতে পারবি এই চেকটা তুই প্রোভাইড করেছিলি। ঠিক আছে, তখন তোর কাছে চেক নাম্বারটা আছে। এটা তোদের ডকুমেন্ট, ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট বলা হয়। ঠিক আছে, তাহলে কি কি বললাম ডকুমেন্ট? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে তিনটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে, একটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, একটা হচ্ছে চেক, আর একটা হচ্ছে প্রমিসারি নোট। তাহলে আমাকে পরীক্ষায় দিতে পারে এই কোশ্চেনটা দেয়, বিল অফ এক্সচেঞ্জ কত নম্বর ধারায় বলা আছে? বলতে পারে। প্রমিসারি নোট কত নম্বর ধারায় বলা আছে? চেক কত নম্বর ধারায় বলা আছে? তিনটে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা পড়তে হবে। তাহলে বলবো বলবো, প্রমিসারি নোট আসবো, সব আস্তে আস্তে আসবো, সেই আসবো। ঠিক আছে তো তো বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, ঠিক আছে, আর হচ্ছে চেক। তা বিল অফ এক্সচেঞ্জ কত নম্বর ধারায় বলা আছে? 5 নম্বর ধারায়। প্রমিসারি নোট 4 নম্বর ধারায়। চেক 6 নম্বর ধারায়। 4, 5, 6। এবার কার কত নম্বর ধারায়? কিসের ধারা? নেগোশিয়েবল অ্যাক্ট, বিভিন্ন রকমের অ্যাক্ট হয়, সেই অ্যাক্টের ধারা। এখন আমি বলতে পারি না পার্টনারশিপ অ্যাক্টের ধারা, আমি বলতে পারি না কোম্পানি অ্যাক্টের ধারা, আমি বলতে পারি না ইনকাম ট্যাক্স অ্যাক্টের ধারা, বিভিন্ন অ্যাক্ট, আমি বলতে পারি না সেল অফ গুডস অ্যাক্টের ধারা। কোন অ্যাক্টের ধারায় বলা আছে? তুই ধর এখানে বললি 4 নম্বর ধারায়। কিসের 4 নম্বর ধারা করবি? আইপিসি 4 নম্বর ধারা? আইপিসি মানে, আইপিসি মানে যে ল হয়, ঠিক আছে, কোন আইপিসির ধারা? না, এখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ধারা। আইন অনেক রকমের আইন হয়, আইন অনেক রকমের, কোন আইনের মধ্যে পড়েছে এটা? এগুলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। কি বললাম বুঝতে পারলি তো? মাথায় রাখবি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 5 নম্বর ধারায় বিল অফ এক্সচেঞ্জ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 4 নম্বর ধারায় প্রমিসারি নোট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 6 নম্বর ধারায় চেক। চেক বলতে গেলে ব্যাংক চেকের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে আরো অনেক কিছু আছে, এগুলো এখন আমরা আলোচনা করবো। হ্যাঁ, এইবার খুব ইম্পর্টেন্ট জিনিস, এই কোশ্চেন তো খুবই দেয়, খুবই দেয়। ঠিক আছে তো সেটা কি? ড্রয়ার জিনিসটা কি? ড্রয়ি জিনিসটা কি? পেই জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা দেবে এমসিকিউ। ড্রয়ার, ড্রয়ি, পেই। দেখ D নম্বর পয়েন্টে আছে ড্রয়ার, ড্রয়ি, পেই। কিচ্ছু না, একদম সিম্পল জিনিস। আমি তোকে কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম। আমি একটা উদাহরণ বলছি, আবার উদাহরণ বলছি। কি বললাম? আজকে ধর আমি ধর কাউকে গুডস বিক্রি করি ধারে। ঠিক আছে, আজকে ধর আমি কাউকে 10,000 টাকার গুডস ধারে বিক্রি করেছি, মনে কর না। ধর আজকে ধর এ, ধর মনে কর এ, আর এখানে একটা পার্টি আছে ধর বি।
ঠিক আছে? তাহলে এ কি করেছে, এ বি কে কি করেছে, গুডস বিক্রি করেছে। কিসে? ক্যাশে বিক্রি করতে সমস্যা নেই, ধারে বিক্রি করেছে। এ বি কে ধারে গুডস বিক্রি করেছে, তাহলে কে টাকা পায়, কে টাকা পায়, এ বি কে গুডস বিক্রি করেছে, টাকাটা পায় কে, এ টাকা পায়, এ টাকা পায়। এ বি কে বলেছে ভাই তুমি টাকাটা কবে দেবে, 10,000 টাকা। ও বলছে এখন অসুবিধা যে আমি আজ টাকা দিতে পারবো না। এ বি কে বলেছে আমি আজ থেকে 3 মাস পর টাকা দেবো। তখন এ কি করলো, এ একটা না লেটার লিখলো, এ একটা লেটার লিখলো, এরকম একটা লেটারে লিখলো যে এখানে কিছু লিখলো যে আমি তোমাকে 10,000 টাকার গুডস বিক্রি করেছি, তুমি প্রমিস করেছো যে 3 মাস পর, আজ থেকে 3 মাস পর তুমি টাকাটা দেবে। তো এরকম লিখে এ এ লিখলো, ঠিক আছে, এ লিখে এ একটা সাইন করে বি কে দিয়ে দিল। বি পুরো পড়ে দেখলো, বি এটাকে কি করলো, বি এটাকে অ্যাকসেপ্ট করলো, বিও এটাকে সাইন করলো। এবার প্রশ্ন হলো এ, এটাকে কে বলা হয়, এখানে তো বলবো না, বলবো এ বি বলবো না, এর একটা নাম আছে, বির একটা নাম আছে, অর্থাৎ যে এই চিঠিটা লিখলো তাকে বলা হয় ড্রয়ার। মনে রাখতে পারবি, ওখানে বইতে তো অনেক কিছু লিখেছে, আমি তো আমার আমার ভাষায় বলে দিলাম, মনে রাখতে পারবি যে চিঠি লেখে তাকে বলে ড্রয়ার। আর ঠিক আছে, যে চিঠি লেখে আর যার ওপর চিঠি লেখে তাকে কি বলে, ট্রয়ি। তাহলে এ হলো ড্রয়ার, এ হলো ড্রয়ার, আর বি হলো ট্রয়। বুঝতে পারলি, মনে রাখতে পারবি তো? আচ্ছা বল, তুই বল, কারণ পরীক্ষায় এই লাইনও ঘুরিয়ে দিতে পারে। ও তোকে বললো না যে চিঠি লিখে, নাম নাও বলতে হয় চিঠি লিখে, ও বললো আচ্ছা, ও তাহলে ড্রয়ার কি টাকা পাবে না দেবে, পাবে, তাহলে যে টাকা পাবে তাকেও ড্রয়ার বলে, আর যে টাকা দেবে তাকে ড্রয়ি বলে। ও অন্যরকম অপশন দিতে পারে, তাহলে ড্রয়ারটা আমার কাছে কি, ডেটার্স। ড্রয়ারটাকে 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 এখানে কিন্তু বুঝতে হবে, ড্রয়ারটাকে, ড্রয়ারটা হচ্ছে টাকা পাবে আর ড্রয়ি হচ্ছে টাকাটা দেবে। তো এখানে তোদের বইতে কি লিখে দেখ, এখানে কি লিখেছে, ড্রয়ারটাকে, ড্রয়ারটা লিখেছে কেইটার্স, লেন্ডার অর সেলার, মানে বুঝিস, ঘাবড়ে যাবি না, কখনো ঘাবড়ে যাওয়ার জায়গা নেই কিন্তু এখানে। এখানে ভাই ড্রয়ারটা হচ্ছে কেইটার্স, লেন্ডার, সেলার। তো কেইটার্সটা একটু বাদ দে, লেন্ডার মানে কি, যে লোন দেয়, তাহলে আলটিমেটলি এ তো বিকে লোনই দিয়েছে 10,000 টাকা। সেলার, এ তো বিকে সেল করেছে। আর এ কেইটার্স, অবশ্যই কেইটার্স। এবার দেখ ডয়টা কি, ডয়টা কি, ডয়টা হচ্ছে লেন্ডি, যে লোন নেয়, পারচেসার, ও পারচেস করলো, ঠিক আছে, আর ডেটা। তাহলে পরীক্ষায় ও তোকে অপশন দেবে ডয়ার ইজ আ ডেটা, ডয়ার ইজ আ ডেটা, সরি ডয়ার ইজ আ কেইটার, আর ড্রয়িং ইজ আ ডেটা, ড্রয়িং ইজ আ ডেটা। এটাও মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এখানে এমসিকিউ আসবে কিন্তু, এই এমসিকিউটা আসবে, ডয়ার আর ড্রয়িং মধ্যে এমসিকিউটা পাবি পাবি, এটা খুব ভালো করে পড়ে যাবে কিন্তু, মানে 6টার মধ্যে এই একটা এমসিকিউ আসতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে তো। এই এমসিকিউটা বেশি মানে খুব মানে তাদের প্রথম বছর দেবেই, এটা কোনো না কোনো স্কুলে দেবেই এমসিকিউটা, ডয়ার আর ড্রয়িং। আর বিল অফ এক্সচেঞ্জ করতে গেলে তুই ডয়ার আর ড্রয়িং সম্পর্কে নাম না জানিস, তুই অঙ্ক করতে পারবি না বিল অফ এক্সচেঞ্জ। ডয়ার আর ড্রয়িং মেন মেন কনসেপ্ট এটা, ঠিক আছে তো। আচ্ছা, পেইটা তো আমরা পড়ো, পেইটা হচ্ছে মেবি ডয়ার আদার পার্টি, সেটা অঙ্ক করতে গিয়েই বলে দেবো পেই জিনিসটা কি, ঠিক আছে তো। অ্যাকচুয়ালি 3টে পার্টি হয় বিল অফ এক্সচেঞ্জে, কটা বললাম, ডয়ার ডয় পেই, ডয়ার ডয় পেই। এই যে এখানে এফ এর পয়েন্ট দিচ্ছে, এতগুলো মেথড হয় অঙ্ক করার, বুঝছিস, এতগুলো মেথড হয় অঙ্ক, সে অত দেখে লাভ নেই কি কি মেথড আছে। এরপরে যেটা দেখ, কোথা দিয়ে এমসিকিউ দেয় বললাম, এই ডয়ার, এই থিওরি দিয়ে একটা এমসিকিউ দিতে পারে। এরপরে যে এমসিকিউ দেবে না, কারণ তোর তো বড় বড় অঙ্ক পরীক্ষায় দেবেন, এটা শিওর, তো বুঝতেই পারছিস, এক এক নাম্বার। ও তোকে এই টপিকের উপর এমসিকিউ দেবে, একদম দেবে এই টপিক, কারণ গ্যারান্টি সব এই টপিকের উপর এমসিকিউ দেবেই দেবে। ডিউ ডেট অফ বিল অ্যান্ড ডেজ অফ গ্রেস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এটা এর উপর এখানে জাস্ট লিখেছি, আমি এর উপর অঙ্ক করাচ্ছি, এর উপর অঙ্ক করাবো, ঠিক আছে। ডিউ ডেট অফ বিল অ্যান্ড ডেজ অফ গ্রেস, কারণ বিল অফ এক্সে মেন অঙ্ক করার আগে এটা জানতে হবে, ডিউ ডেট অফ বিল অ্যান্ড ডেজ অফ গ্রেস জিনিসটা কি। এখানে অনেক কিছু লিখেছে, বুঝিস তো। আমরা এই লেখাগুলোতে না পড়ে এর উপর একটা করে অঙ্ক দিয়ে বুঝি, তাহলে ব্যাপারটা আরো বেটার লাগবে, ঠিক আছে তো। তো দেখ আমি একটা পিডিএফ পাঠালাম তোদেরকে, ছোট্ট একটা এক কথা পিডিএফ পাঠালাম, এক কথা পিডিএফ পাঠালাম, দেখি এক কথা একটা পিডিএফ পাঠালাম, ওই মানে ওই একটা 3 পাতার একটা ছোট্ট পিডিএফ পাঠালাম। এটা হচ্ছে এই টপিকের উপর, বুঝতে পারলি তো? সেটা কি, ডেট অফ ম্যাচুরিটির উপর, ডেট অফ ম্যাচুরিটি। 10টা অঙ্ক, 10 পিস অঙ্ক আছে, 10 পিস অঙ্ক আছে, ভালো করে দেখবি। অ্যান্সার সময় পাঠিয়েছি, ওর মধ্যেই বোঝাচ্ছি। এটা এটা তো এখন বুঝিয়েছি, পুরো ধরে ধরে বোঝাচ্ছি, প্রতিটা পয়েন্ট ধরে ধরে বোঝাচ্ছি, তাহলে তোদের কাজ কি থাকবে, বাড়িতে কিন্তু এটা, বাড়িতে কিন্তু খাতায় টুকে নেওয়া, ঠিক আছে, কোশ্চেনের টুকে কিন্তু অ্যান্সারটা করা, ঠিক আছে। আমি কিন্তু ধরে ধরে বোঝাচ্ছি, কারণ এই টপিকের উপর কিন্তু এমসিকিউ আসবে, কিন্তু ভালো করে রেডি করবি কিন্তু এই টপিকটা। শোন, আমি কি বললাম এই মধ্যে একটা এক্সাম্পল বললাম, মনে পড়ে, আমি মানে এ বির কাছে 10,000 টাকা পাই, তাহলে এ বি কে বললো তুমি টাকাটা কবে দেবে,
তাহলে বি বললো আমি 3 মাস পর টাকা দেবো। তাহলে এ তখন কি করলো? এ বি কে একটা চিঠি লিখলো, চিঠি লিখে ওকে দিল, তাই তো? তাহলে ও চিঠিটা সাইন করে, বি সাইন করে একে আবার দিয়ে দিল, ঠিক আছে তো? আচ্ছা, আর একটা কথা এখানে আমি বলছিলাম, এটা আর একটা কথা বলে দিই, যে এখানে আর একটা কথা বলে দিই, মন দিয়ে শোন। এই যে এ চিঠি লিখে বি কে দিল, বি চিঠিটা সাইন করে আবার একে দিয়ে দিল, তাহলে এর এর কাছে কি হলো? এর কাছে কি হলো? প্রথম দিন বলেছিলাম এর কাছে এটা কি। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে দুটো কনসেপ্ট, একটা রিসিভেবল হয়, একটা পেবেল হয়, যেটা বলেছিলাম, বিল রিসিভেবল বিল পেবেল। তাহলে এর কাছে কি, রিসিভেবল নাকি পেবেল? এর কাছে রিসিভেবল, এর কাছে রিসিভেবল, আর বির কাছে বিল পেবেল। কারণ বি এ এই বিলের কাছে টাকা পাবে, তাই রিসিভেবল, আর বি এই বিলের কাছে টাকা পেমেন্ট করতে বিল পেবেল, তাই তো? বিল রিসিভেবল বিল পেবেল। তার মানে এই যে বিল রিসিভেবল আর বিল পেবেল, তার মানে কি আজ থেকে 3 মাস পর, সাপোজ ধর আমি ধর বিলটা লিখেছি কবে, সাপোজ ধর বিল লিখেছি 1/4/2024, ও বলেছে কবে, মানে আজকে বিলটা লিখলাম, ও বলেছে 3 মাস পর টাকাটা দেবো। তাহলে কি 3 মাস পর মানে কবে হয় বল? 3 মাস পর কবে হয়? 4, মানে সরি 4, আমি অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট অ্যান্সার করতেছি, এটাই পরে হবে। যাই হোক, 1 তারিখের পর 3 মাস পর মানে ধর কত হচ্ছে, মানে 1/7/24, এই তারিখে আমি যাবো টাকা দিতে, কিন্তু এই তারিখে গেলেও টাকা দেবে আরো 3 দিন, আরো 3 দিন। ওই 4 লিখছিলাম না, 3 দিন পর অ্যাকচুয়ালি আরো ওকে একটা কিছু মানে গ্রেস টাইম দেওয়া হয়, গ্রেস টাইম দেওয়া হয়, যেখানে লেখা ছিল না, যেখানে করছিলাম ডেজ অফ গ্রেস, দেখ একটা লেখা আছে না, ডেজ অফ গ্রেস। তাহলে তুই কি বুঝতে পারলি ডেজ অফ গ্রেস? যেই তারিখে আমার বিলের টাকা পাওয়ার কথা, তার চেয়ে কদিন পর আমি বললাম এক্সট্রা 3 দিন। তার মানে ডেজ অফ গ্রেস কদিন দেওয়া হয়? পরীক্ষা এমসিকিউ দেবে, ডেজ অফ গ্রেস কদিন দেওয়া হয়? ডেজ অফ গ্রেস 3 দিন দেয়। বাংলায় যখন লেখা থাকবে ডেজ অফ গ্রেসের বাংলাতে লেখা থাকবে রেয়াতি দিবস, রেয়াতি দিবস, ঠিক আছে? ডেজ অফ গ্রেসের বাংলা হচ্ছে রেয়াতি দিবস। ইংলিশটা দেখবি, অ্যাকাউন্টস এর এমসিকিউ করতে গেলে সবসময় ইংলিশ ফলো করো, ডেজ অফ গ্রেস সবাই। বলছিস? না না না, আমি বলছি তো না, দুটো ভার্সন দেবে, দুটো ভার্সন দেবে, দিতে হবে, দুটো ভার্সন দেবে। ও প্রথম প্রথম যখন 14 সালে কোশ্চেন আরম্ভ হয়েছিল তখনই বাংলায় দিত, ইংলিশ দুটো দিতে হবে। আরে ইংলিশ ভার্সন আমাকে বলছে তো, কোশ্চেন তো করতেই হবে ওকে, দিতেই হবে কোশ্চেন, নাহলে এই ক্লাসের মধ্যে স্টুডেন্টরা ঝামেলা আরম্ভ করে দেবে, বুঝতে পারি তো? দেবে, ইংলিশে দেবে, চিন্তা নেই। তাহলে কি বললাম, কি বললাম? 3 দিন। কদিন এক্সট্রা দেবে? 3 দিন। ডেজ অফ গ্রেস কেও 3 দিন হয়, মনে রাখতে পারবি তো এটা? আমি দেখ প্রথমে 1/4/24 আমি প্রথমেই থেকে 7 লিখে দিয়েছিলাম না? তার মানে কি বুঝতে পারছি ব্যাপারটা? এক মানে একসাথে গেলে কিন্তু দেবে না, 3 দিন এক্সট্রা পিরিয়ড দিতে হয়, এটা গ্রেস পিরিয়ড দেওয়া হয় 3 দিন। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ দেওয়া হয় যে একটা বিলে কত দিনের গ্রেস দেওয়া হয়, 3 দিনের গ্রেস দেওয়া হয়, চলে এই নিয়ে অঙ্কটা হবে, ঠিক আছে? এই নিয়ে অঙ্কটা হবে। তো দেখ এখানে কোথায় গেল, হ্যাঁ, দেখ একটা করে অঙ্ক দেখ, বুঝতে পারবি সব কটা দিয়ে 10টা পয়েন্ট দিয়েছে, তোরা প্রথমে একটা পয়েন্ট, একটা দুটো পয়েন্ট করানোর পরে নিজে নিজে করতে পারবি, দেখ। ঠিক আছে, কি বলছে, আ বিল অফ এক্সচেঞ্জ, বিল বলছে কি, বিলটা কবের বিল বল? ডেট বলেছে 15ই মার্চ 2021। এবার এই বিলটা পে হবে কবে বলেছে? 4 মাস পর। তাহলে বলছে তোকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে হোয়াট উইল বি দ্য ডেট অফ ম্যাচুরিটি, ম্যাচুরিটি ডেট কবে। দেখ তুই একটা, ওরা তো এখানে করেছে, বাট আমি আমি করাচ্ছি কি হয়, দেখ আমি কিভাবে লিখবো, দেখ আমি কি করে লিখছি, দেখেন এখানে ভালো করে, ডিডি এখানে লিখলাম কি, একটা ডিডি ফরম্যাট লিখলাম, ঠিক আছে? তারপর এখানে যেমন, তাহলে এখানে লিখলাম ফরম্যাট লিখলাম, কি লিখলাম? ফরম্যাট, বুঝতে পারছিস? ডেট অফ বার্থ যেমন অনেকে লিখে, এটা কি লিখলাম বুঝতে পারছিস? ব্যাপারটা বুঝতে পারছিস না? দেখে তো বুঝতে পারছিস এটা কি লিখলাম। প্রথমে ডিটি ফরম্যাট মানে দিন, ফরম্যাট মানে মাস, ইয়ার ফরম্যাট। তাহলে আমাকে যে বিলটার কথা বলে, যে বিলের পিরিয়ডটা কবে ছিল স্যার? 15ই মার্চ 2021। তাহলে এখানে 15ই মার্চ, এখানে লিখবো 15, 15ই মার্চ মানে 15 তারিখ, দিন 15 মার্চ, মাসটা কি হচ্ছে? মার্চ, আর ইয়ার কত বলেছিল? 2021। কত মাসের বিল বলেছিল? 4 মাস, তাহলে মাসে লিখলাম 4। কত দিনের গ্রেস দেওয়া হয়? 3 দিন। হয়ে গেল, অ্যান্সার বেরিয়ে গেল, শেষ। 15 আর 3 কত হলো? 18, 7, 21, 1 নাম্বার পেয়ে গেলে। এরকমই অঙ্ক তুই পরীক্ষায় পাবো। সোজা ছিল না ব্যাপারটা? তো এটা এমনি মুখে মুখে হয়, বাট বুঝতে পারলি? দেখ অ্যান্সার দেখ, 18 7 21 দিয়েছে, দেখেছিস? এখন বলি স্যার এখানে কি সব লিখেছে, এগুলো আপনি লিখে দিলেন না? আরে ভাই, তোর তো এইসব লেখালেখি তো কে দেখবে? লেখালেখিও দেখবে না। হ্যাঁ, তোর যদি এটা বড় কোশ্চেন পরীক্ষায় হতো, লিখে দেখাতো, তখন ঠিক আছে, তো দেখবে না, তো এমসিকিউ, বুঝতে পারলি তো? হ্যাঁ, তুই যদি বলিস স্যার এর প্রথম অঙ্কটা বলুন না কি লিখতে হয়, আরে প্রথমটা কি লিখতে হয়? এখানে লিখতে হয় ডেট অফ বিল। কি বললাম বুঝতে পারলি? লিখলাম ডেট অফ, ঠিক আছে তো? তারপর এখানে তারপরটা লিখতে হয় প্রিওড, কি বললাম? প্রিওড, কমাসের বিল। তারপর লিখতে হয় ডেজ অফ গ্রেস,
লিখলাম ডেজ অফ প্রিন্স, তারপর লিখে দেখাতে হবে। বুঝতে পারলি তো একের অঙ্কটা এত সিম্পল অঙ্ক না, এমসিকিউ এরকম পাবো, ঠিক আছে। দুইয়ের অঙ্ক দেখ, তোরাও নিজেরা মুখে মুখে বলতে দেখ চেষ্টা কর। এখানে কি বলেছে দেখ, বিলের ডেট বলেছে, তাহলে দেখ এটা না লিখে পারবি, 30শে জুন 21 বলেছে, 30শে জুন 21 বলেছে, তাহলে কি করেছে তার মুখোমুখি ক্যালকুলেট করো, একদম সিম্পল ব্যাপার। 30শে জুন মানে কি 6 মাস, 6 তো 3 মাস এক্সট্রা কর, তাহলে কত 9 মাস, 30শে সেপ্টেম্বর, তার থেকে আরো 3 দিন বড়, তার মানে কত হচ্ছে অক্টোবর, অক্টোবর কত তারিখ হবে, 3 অক্টোবর, 3 অক্টোবর। কেন 2 তারিখ, আরে সেপ্টেম্বর মাস 30 দিনে হয়, সেপ্টেম্বর মাস 30 দিনে হয়, তাহলে 1 2 3 দেখ অ্যান্সার দেখ দিয়েছে 3 অক্টোবর 2021, কোনো ডাউট নেই তো এখানে। বুঝতে পারিস এখন স্যার এটা এটা কি ভেঙে দেখাবো, আর ওই একটা ভেঙে ভেঙে দেখালে আগের মতনই করে দেখাতে হবে, ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা। 3 নম্বর অঙ্ক এইরকম অঙ্ক, এরকম দেখে দেখে ধর প্রথম প্রথম অঙ্কগুলো খুব ইজিলি পারবি, মাঝখানে একটা দুটো পয়েন্ট আটকে যাবে, সব বেরোবে আর একটা দুটো পয়েন্ট আটকাবে, আমি বলে দিচ্ছি। মানে এর কিছু এক্সেপশন আছে, দেখা গেল তোর বিলের ডেটটা পড়ে গেল 15ই আগস্ট, বিলের ডেট পড়ে গেল 26শে জানুয়ারি, বিলের ডেট পড়ে গেল 23শে জানুয়ারি, মানে এমন কোনো মানে কি বলবো হলিডেতে পড়ে গেল, সেক্ষেত্রে নিয়ম কি এটা এক্সেপশন, আর পরীক্ষা এরকমই দেবে, পরীক্ষা এরকমই দেবে, তো যা জেনে রাখলে কিচ্ছু ব্যাপার নেই, একদম সিম্পল ব্যাপার। সব বলে দিচ্ছি শোন, প্রমিসারি নোট ওটা ওয়ান টাইপ অফ বিল, ঠিক আছে, ওটাও বিল। বলছে কি বিল ডেট কবে ছিল, 25শে নভেম্বর ছিল, তাই তো 3 মাস পর, কোন 25শে নভেম্বর ছিল, বলছে ভালো করে শোন, প্রমিসারি নোট ছিল 25শে নভেম্বর, এর পেবেল হবে 3 মাস পর, অ্যাকসেপ্টেন্স হচ্ছে 27শে নভেম্বর, মানে ভাই বিলটা হয়েছিল 25শে নভেম্বর, বিলটা অ্যাকসেপ্টেন্স হয়েছিল, অ্যাকসেপ্টেন্স বুঝিস, আজকে আমি তোর কাছে টাকা পাই, আমি বিল লিখলাম, তুই বিলটা কবে অ্যাকসেপ্ট করবি, আমি তো বিল লিখে তোকে পাঠালাম, তোকে তো বিল অ্যাকসেপ্ট করতে হবে, তুই কবে বিল অ্যাকসেপ্ট করবি, 27 তারিখ, 25-এর কোনো মূল্যই নেই, 25 বেকার, বিলের অ্যাকসেপ্টেন্সটা তুমি, আমি প্রথমে কি বলছিলাম, আমি চিঠি লিখে তোকে পাঠাবো, তোকে তো অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্টেন্স সাইন করবি, আরে তুই অ্যাকসেপ্ট না করলে হবে কি করে, আমি কবে লিখলাম এটা মেন নয়, অ্যাকসেপ্টেন্সটা গুরুত্বপূর্ণ, তাহলে অ্যাকসেপ্টেন্স কর 27শে নভেম্বর, 27শে নভেম্বর থেকে 3 মাস কাউন্টিং কর, মানে 28 দিনে হয়, তো মার্চে হবে, মার্চ না না 27শে নভেম্বর থেকে কাউন্টিং কর, না এটা অসুবিধা হলে এরকম করে নে, এই দেখ না 27শে নভেম্বর কত 2021, ক মাস বলেছিল অঙ্কটায়, 3 মাস। 2019 ছিল স্যার, 2019 2019 ছিল, ওই আর কি। 27শে নভেম্বর 2019, 3 মাস, ঠিক আছে তো, আর কদিন এক্সট্রা ডেট দেবে, 3 দিন, তাহলে কত হচ্ছে, কাউন্টিং করতে হবে এটা, 11 3 14 মানে কত, 11 3 14 মানে কত বল, 11 3 14, 14 মানে কত হয় 2, এখানে একটু তাহলে এখানে কত হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, 27 আর 3 30, 11 আর 3 14, 14 মানে কত হচ্ছে, 14 মানে আরো 1 মাস বেড়ে গেল, আচ্ছা বল 11 আর 3 14 মানে তুই বলিস আর ফেব্রুয়ারি, ঠিক আছে তো, আর ওটা 2019, মানে 2019 না 2020 হয়ে যাবে, ঠিক আছে তো, তাহলে 2020-তে কি ছিল, 2020-তে লিপ ইয়ার ছিল, তা লিপ ইয়ার থাকলে তাহলে এটা পরে এটা কত তারিখ হবে, 1 তারিখ হবে, 1 3 2020, বুঝতে পারলি না নাকি অ্যান্সারটা, আমি বুঝতে পেরেছিস কেউ নাকি ভেঙে দেখাবো দেখ, হ্যাঁ বুঝেছিস তো, বুঝতে পারলি, তোরা বললি স্যার 30শে ফেব্রুয়ারি হচ্ছে, ফেব্রুয়ারি মাসে তো 30 দিনে হয় না, তাই না, যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে 29 দিন, আর লিপ ইয়ার না হলে 28 দিন, যেহেতু এটা লিপ ইয়ার ছিল তাই এটা হয়ে গেল কত, 1 তারিখ, মার্চ মাসের 1, অ্যান্সার হলো এটা, এটা একটা এরকম একটা জিনিস পেলাম, ঠিক আছে তো, 3 নম্বর পয়েন্ট পেলাম, তা তোর পরীক্ষা এরকম পয়েন্ট, মানে এটা একটু ভাবনা চিন্তার ব্যাপার হয়ে গেল, এরকম জিনিস পাবো, ভাবনা চিন্তা তো এমসিকিউ একটু ভাবনা চিন্তার জায়গা দেবেই, 1 2 তো দেখলি তো একদম নর্মাল ছিল, কিছু ছিল না, 3-এরটা ভালো লাগলো পয়েন্টটা, 4-এরটা কি বলেছে, বিল অফ এক্সচেঞ্জ ডেট বলেছে 30শে অক্টোবর, তাহলে কাউন্টিং কর 30শে অক্টোবর থেকে 4 মাস পর, এটা ফেব্রুয়ারি, এটা ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি মানে তো কত তারিখ হয় বল, বল ডেট বল, 20
মার্চ হ্যাঁ পাঁচে চার মাস হয়েছে দাঁড়া বলছি। কত নম্বর পয়েন্ট ছিল বলতো এটা? 4 নম্বর। হ্যাঁ আচ্ছা, বিলের ডেটটা বলতো একবার। দাঁড়া, বিলের ডেট বলেছিল 30, আচ্ছা শোন না, বিলের ডেট 30 অক্টোবর, 30/10/2019, এই তো বিলের ডেট বলেছিল। ক মাসের বিল বলেছিল এখানে? 4 মাসের বিল, এখানে লিখলাম 4, ডেজ অফ গ্রেস হবে 3, তাহলে কত হচ্ছে? 30 আর 3 33, ঠিক আছে তো? 10 আর 4 14, ঠিক আছে, মানে এখানে কাউন্টিং করলে 2019 হচ্ছে। এবার দেখ 14 মানে কি ফেব্রুয়ারি, আর তাহলে ওখানে কদিন হচ্ছে? 4 তারিখ হচ্ছে, বুঝতে পারছিস তো? চার চারই হুম, কারণ 33 তো, কারণ লিপ ইয়ার হলে কত হচ্ছে? লিপ ইয়ার হলে কি হচ্ছে? লিপ ইয়ার হলে 29 দিন হয়, তাহলে 29 থেকে 33 কত দিন? 4 দিন হচ্ছে। তাহলে পরের মাস চলে গেল, পরের মাস চলে গেল কি? এটা মার্চ, 4/3/2020, বুঝতে পারলি ব্যাপারটা? 4/3/2020, বুঝিস এটা? 4 তারিখ কেন হলো, তাই তো? এখানে 30 আর 3 কতদিন হচ্ছে? 33 দিন, 33 দিন। তাহলে এবার বল, যদি লিপ ইয়ার থাকে তাহলে ফেব্রুয়ারি মাস কদিনে হয়? 29 দিন। তাহলে 29 থেকে 33 বাদ দিলে কত হয়? ডিফারেন্স কত হচ্ছে? 4 দিন হচ্ছে না? এই জন্য 4 হয়েছে। তারপরে কোশ্চেনটা দেখ, 5 বলেছে বিল অফ এক্সচেঞ্জ 28 জুলাই 2021, ঠিক আছে? 28 জুলাই 2021, পাঁচটি বুঝা? 28 জুলাই 2021, পেবেল 2 মান্থ আফটার সাইট অ্যাকসেপ্টেন্স, বিলটা অ্যাকসেপ্টেন্স হচ্ছে কবে? 31 জুলাই। তাহলে 31 জুলাইয়ের বিল, 31 জুলাইয়ের বিল 2 মাস পর, ঠিক আছে? 31 জুলাইয়ের বিল 2 মাস পর কত হচ্ছে? 31 জুলাই থেকে 2 মাস পর কত হচ্ছে বল? আরে 7 ছিল 9 হলো, অত ভাবতে হবে না, 7 ছিল 9 হলো, তাহলে 31 সেপ্টেম্বর, 31 সেপ্টেম্বর তো হয় না, 30 সেপ্টেম্বর, তার মানে একদিন বেড়ে গেল এদিকে। তার মানে কত হচ্ছে? 1 অক্টোবর, 1 অক্টোবর থেকে আরো 3 দিন বাড়িয়ে দেওয়া, 4 অক্টোবর। কত নম্বর অ্যান্সার বললাম এটা? 5 এর অ্যান্সার। ফোর্থ অক্টোবর, ঠিক আছে তো? তাহলে এর অ্যান্সার হবে 4 অক্টোবর। তাহলে কি বললাম? অ্যান্সার হলো 4 অক্টোবর, 5 এর অ্যান্সারটা 4 অক্টোবর হয়ে গেল। এবার বলি তারপরটা কর, 6 দেখতে থাক, 6 এর অ্যান্সার ভাব। বলছে প্রমিসারি নোট, ঠিক আছে? প্রমিসারি নোট ডেট বলেছে 1 ফেব্রুয়ারি, ঠিক আছে? পেবেল 60 ডেজ, অ্যাকসেপ্টেন্স হচ্ছে 2 ফেব্রুয়ারি। তাহলে 2 ফেব্রুয়ারি থেকে 60 দিন, মানে তার সঙ্গে কত নম্বর পয়েন্ট এটা? এখানে বিলটা ছিল 2 ফেব্রুয়ারি, কত ছিল? 2021, তাই তো? 2021 এটা ছিল, এটা হচ্ছে বিলের ডেট ছিল। আচ্ছা 2022, ঠিক আছে, 2022 ক মাসের বিল ছিল? 60 ডেজ, 60 ডেজ, 60 ডেজ মাথায় রাখি, 2 মাস মাথায় রাখিস না, 60 ডেজ পর, এখানে ডেজে করতে হবে না,
ঠিক আছে তো? আর তাহলে ওটা তো 3 দিন হবে। তাহলে 2 মাস তো? তাহলে বল ফেব্রুয়ারি মাসটা যদি আমি কাউন্টিং করি, তাহলে ফেব্রুয়ারি মাসে কদিন পড়ে আছে আর? 28 দিনেই তো মাস হয়। 2 দিন চলে গেল, রইল কত? 26 দিন। ঠিক আছে? আচ্ছা, মার্চ মাসে কত দিন? 31 দিন, 31 ডেজ। ঠিক আছে তো? তাহলে কাউন্টিং করতে হবে। তাহলে কদিন হলো? 26 আর 31 করলে কত হয়? 20, 30, 50, 57 হয়ে গেল। ঠিক আছে? আরো 3 দিন। এপ্রিল মাসে 3 দিন তো হবেই। প্লাস আরো ডেজ অফ গ্রেস 3 দিন হবে। তাহলে কত হলো? এপ্রিল মাসে 6 তারিখ হচ্ছে। অ্যান্সার কত হচ্ছে? এপ্রিল মাসে 6 তারিখ। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলি ব্যাপারটা কি করে হলো? ডে বলে দিলে এভাবে করতে হবে। ডে বলে দিলে এভাবে করতে হবে। ডে বলে দিলে 60 ডেজটাকে 2 মান্থ ধরবি না। ঠিক আছে? তাহলে এটা কত বুঝতে পারলি? অ্যান্সারটা কত হলো? কত তারিখ হলো? 6 তারিখ হলো। অ্যান্সারটা হলো 6 তারিখ। 6 কত ছিল? 4, 2020। বুঝিসনি এটা কি বললাম? 6 নম্বর হলো। তারপর বলেছে কি এটাও আবার 90 দিন বলে দিলে ওইভাবে করতে হবে। বল এবার কাউন্টিং কর। 2 জুলাই 7 7 নম্বর পয়েন্ট কি বলেছে? 2 জুলাই মানে জুলাই মাসে কতদিন হবে? 31 দিনে মাস হয় জুলাই মাস। তাহলে কত হবে? 29 দিন। আচ্ছা, মাসটা কত বলেছিল? কত দিন বলে? 90 দিন বলে পাশে 90 দিন লিখে রাখো। আরে জুলাই মাস তো 31 দিনে হয়। হ্যাঁ, তাহলে তো 2 তারিখের তো বিল ছিল। 2 দিন তো কাউন্ট হয়ে গেছে। 2 দিন তো কভার হয়ে গেছে। রইল 29 দিন। জুলাইয়ের পর আগস্ট মাস। আগস্ট মাস 31 দিনে হয়। সেপ্টেম্বর মাস 30 দিনে হয়। এবার দেখ তো 3টে যোগ করে কি 90 হচ্ছে? হয়ে যাচ্ছে, হয়ে গেছে দেখ 90। 3টে যোগ করে 90 হয়ে গেল সেপ্টেম্বর। তাহলে অক্টোবর মাসের 3 তারিখ। তাই তো 3 দিন নেবো এক্সট্রা, তার মানে 3/10/2022। বুঝতে পারছিস তো এগুলো? 3/10/2022 এগুলো কিন্তু আমাকে পরের দিন কি করবি? 21 কত সালের বিল ছিল? 21 সালের না 22 সালের? আচ্ছা আচ্ছা, ওটা তো ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। পরের দিন কিন্তু এগুলো করে দেখাবে। এগুলো হাতে ধরে না করলে সমস্যা হবে। বুঝতে পারলি? ছোট ছোট জিনিস, ছোট ছোট পার্ট। বুঝতে পারছিস তো ব্যাপারটা? আর না হলে পড়ার পর একটা ফটো তুলে নিবি যদি অসুবিধা হয় বুঝতে। ঠিক আছে তো? 8 নম্বর পয়েন্ট। কটা পয়েন্ট আছে এখানে? বলেছে 14ই আগস্টের বিল 60 দিন, অ্যাকসেপ্টেন্স হচ্ছে 20 আগস্ট। তাহলে কর বল এটা। 20 আগস্ট, 20 আগস্ট ইয়ারটা বলতো? 2021। ঠিক আছে, 20 আগস্ট 2021। ক মাসে কত দিনের বিল বলেছিল? 60 দিন 60 দিন। তাহলে আগস্ট মাসে কদিন পড়ে আছে? আগস্টে 10 দিন 11 দিন। কেন? আরে 31 মাস হয় তো আগস্ট মাস। সেপ্টেম্বর কতদিন? আচ্ছা, তোরা জানিস না কি করে কোন মাস কতদিন হয়? অসুবিধা হয় কি? হ্যাঁ, অসুবিধা হলে এটা কাউন্টিং করে নিবি। এটা বুঝে নিবি। এগুলো একটা ভুলের জন্য, একটা দিনের ভুলের জন্য এমসিকিউ পুরো ভুল হয়ে যাবে। ঠিক আছে তো? সেপ্টেম্বর মাস কতদিনে হয়? 30 দিনে হয়। ঠিক আছে? অক্টোবর মাস কতদিনে হয়? 31 দিনে হয়। কিন্তু দেখেন 31 দিন কি করার দরকার আছে? মনে তো হয় না দরকার আছে। দেখ 30 আর 11 অলরেডি 41 দিন হয়ে গেছে। তাহলে দরকার কত? আর 19 দিন প্লাস আরো 3 দিন। তাহলে কত তারিখ হবে অ্যান্সার? 22শে অক্টোবর। ঠিক আছে? অ্যান্সার হবে কত? 22শে অক্টোবর। 22শে অক্টোবর। ঠিক আছে তো? 22শে অক্টোবর কি হবে? 2021। তাহলে অ্যান্সার দেখ, ওখানে দেয়া আছে 8 নম্বর অ্যান্সার কত দিয়েছে? 22শে অক্টোবর 2021। বুঝতে পারলি ব্যাপারটা? ঠিক আছে? 8টা হলো। 9 নম্বর পয়েন্ট বলছে বিল অফ এক্সচেঞ্জ ডেট বলেছে কবে? 31শে আগস্ট। পেবেল 180 দিন। দেখ এগুলো সব এখন আর মান্থ না বলে ডেতে বলে দিয়েছে। খুব ভালো অঙ্ক দিচ্ছে। মানে এগুলো তো বুঝতে পারছিস কি করে কি করতে হচ্ছে। 31শে আগস্ট 180 দিন, 9 নম্বরটা। কাউন্টিং কর। আচ্ছা, 31শে আগস্ট কতদিন বলেছিল বল? 180 দিন। দেখ আগস্ট মাস তো আর হবে না। সেপ্টেম্বর মাসে কতদিন হবে? 30 দিন। অক্টোবর মাসে কতদিন হয়? 31 দিন। নভেম্বর কতদিন হয়? 30 দিন।
ডিসেম্বরে কতদিন হয়? 31। জানুয়ারিতে 31 দিন। 3, 3, 2, 5 হলো, মানে 150 হয়েছে। ঠিক আছে তো? ফেব্রুয়ারিতে এবার এটা বলতে ইয়ারটা কি বলেছিল? ঠিক আছে, ফেব্রুয়ারি 28 দিন, তাহলে কত হলো? 3, 3, 6। এবার কাউন্টিং করি, মনে হচ্ছে 180 হয়েছে। দেখ, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, 6 করলে 180 হয়। 180, 181 দিন হয়ে গেছে। বুঝতে পারছিস তো? কাউন্টিং কর, কত ক্যালকুলেটার অসুবিধা হলে 181 হচ্ছে, মনে হচ্ছে 181 হচ্ছে। 181 হচ্ছে, দেখ 181 হচ্ছে। আমার কতদিন দরকার? 180 প্লাস 3, তাহলে আর কদিন দরকার? আর 2 দিন দরকার। মানে 2 দিন মানে কতদিন হচ্ছে? মার্চের 2। বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? মার্চের 2 কোন সাল? 2022। ভালো অঙ্ক দিয়েছো, ভালো 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 অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক। মানে এই যে তুই এখানে যে ম্যাচুরিটি, ডেট অফ ম্যাচুরিটি, যতগুলো অঙ্ক আছে এর বাইরে আর করার দরকার নেই। এনাফ আছে, অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছে। লাস্ট পয়েন্ট যেটা আমি খুঁজছিলাম এতক্ষণ ধরে, আমি অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা খুঁজেছি এই পয়েন্টটার জন্য, 10 নম্বর পয়েন্টের জন্য। 10 নম্বর পয়েন্টে কি সেরকম কিছু পয়েন্ট পাচ্ছি আমি দেখছি। 13ই জুন বলেছে 2021। 13ই জুন 2021 বিলটা। 13ই জুন 2021 কত দিনের বিল? 60 দিনের বিল। তাহলে জুন মাস কত দিনে হয়? 30 দিনে হয়। 13 দিন চলে গেছে, রইল 17 দিন জুন মাস। জুলাই মাস কতদিন? 31 দিন হয়ে গেল। 31 আর 17 হয়ে গেছে, রইল কত? 31 আর 17 মানে কত হয়? 48 দিন হয়ে গেছে, আর দরকার 12 দিন। 12 দিন আর 3 দিন। তার মানে আগস্ট মাসে কত তারিখ হচ্ছে? বিলটা কতদিন হচ্ছে স্যার? 15ই আগস্ট 2021। 15ই আগস্ট তো স্বাধীনতা দিবস। সব বন্ধ। তো কি করে পাবে? কি সব বন্ধ তো? টাকা পাবে না, বন্ধ, কাজ হবে না। তাহলে কোন তারিখে? না, এক্ষেত্রে রুল বলেছে আগের দিন। লতে বলা আছে আগের দিন। হ্যাঁ, 14 তারিখ। এক্ষেত্রে রুল বলছে আগের দিন। তুই এখানে রুলটাকে তো চেঞ্জ করতে বললে, স্যার আমি 16 তারিখ নেবো, এটা তো করতে পারিস না। তো যা রুলটাকে মানতে হবে, রুলটাকে মান্যতা দিতে হবে, রুলকে মান্যতা দিতে হবে। তাহলে এখানে কত হবে? 14ই আগস্ট। এবার কি করে জানবো আমরা 26শে জানুয়ারি এরকম হয়ে যাবে সেটা? বেসিক্যালি দুটো ডেটই হয়, 15ই আগস্ট আর 26শে জানুয়ারি। ঠিক আছে তো? আগের দিন হয়ে যাচ্ছে কিন্তু লতেই কথাটা বলা আছে। ঠিক আছে, লতেই কথাটা বলে, তাহলে বুঝে গেলি ব্যাপারগুলো। তাহলে বুঝে গেলি ব্যাপারগুলো, আর সেরকম তোকে কিছু বলার দরকার নেই। এবার তোদের পয়েন্ট ডাইরেক্ট অঙ্কে চলে আসছে, অন্য কিছু নেই। এটা একটু দরকার ছিল, এর উপরে এমসিকিউ প্রচুর দেয়। এই দেখ, এবার তুই তোর এখানে নিশ্চয়ই পড়লে বুঝতে পারবি এখানে এইসব যা কথাগুলো বলা আছে। দেখ, এই যে 2 নম্বর পয়েন্টটা দেখ, এখানে কি হচ্ছে? বিল হুইচ ইজ নট পেবল অন ডিমান্ড আফটার ডেট, দেখ কি হচ্ছে? বিকাম ডিউ 3 days, ডেজ অফ গ্রেস, যেটা 3 days এর কথা বলেছে। এই যে 3 নম্বর পয়েন্ট এখন করালাম। When the date of maturity of a bill falls on a public holiday, 15 আগস্ট, ঠিক আছে তো? The bill shall become due on the next preceding business day, ঠিক আছে তো? নেক্সট প্রিসিডিং বিজনেস, 2nd অক্টোবর। হ্যাঁ, পাবলিক হলিডে। জেনারেলি ওই দুটো ডেটই দেয়। কোন দুটো ডেট বললাম? 15 আগস্ট আর 26শে জানুয়ারি। ঠিক আছে তো? তাহলে তোকে মাথায় রাখতে পারবি তো কি বললাম জিনিসটা, পয়েন্টটা মাথায় রাখবি। এবার দেখ, আমরা এবার খাতা খুলে অঙ্ক করবো, ঠিক আছে? একটা করে অঙ্ক। ঠিক আছে, খাতা খুলে অঙ্ক করবো। খোল বই খোল, অঙ্ক কর। 1 নম্বর অঙ্ক, দুটো অঙ্ক করবো আজকে, হ্যাঁ? দুটো অঙ্ক করবো, বিজনেস শেষ করাতে হবে। 1 নম্বর অঙ্কটা কি বলেছে? অ্যান্সারের দিকে তো তাকাতে হবে না, কথা উল্টা। 1 নম্বর অঙ্ক,
174 পেজ 1 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে অন 1 জানুয়ারি, ভালো করে শুনবি কিন্তু, খুব সুন্দর লাগবে অঙ্কটা, ইজিলি পারবি। এই যে বললাম আমি আমি আগের দিন থেকে একটা কথা বারবার বলছিলাম, কি বলেছিলাম, এই চ্যাপ্টারে কি আছে, তুই যদি ভালো করে জার্নাল জানিস চ্যাপ্টারে কিছু নেই, রিয়েলি বলছি কিছু নেই চ্যাপ্টারে, এত এত ইজি চ্যাপ্টার এই চ্যাপ্টার, শুধু জার্নাল তোকে জানতে আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারে। অন 1 জানুয়ারি 2023 সায়ন সোল্ড গুডস টু জিৎ, তার মানে এখানে দুজন লোক আছে, একটা সায়ন আর একটা জিৎ, একটা আছে সায়ন আর একটা আছে জিৎ। তাহলে সায়ন কি করেছে, গুডস বিক্রি করে জিতকে, ঠিক আছে? তো তার মানে আমরা সায়নের ঘরেও জার্নাল করব, আবার জিতের ঘরেও জার্নাল করবে। আমরা অঙ্ক করবো পরে, অঙ্ক পড়বো পরে, আগে দাগ কাটি ভালো করে। অঙ্ক করতে বলেছে তো, জার্নালে দাগ কাট প্রত্যেকে, জার্নালে দাগ, জানিস জার্নাল দাগ কেমন, জার্নালে দাগ কাটা হয়ে গেল, ঠিক আছে? জার্নালে দাগ কেটে নিলাম, ঠিক আছে, দাগ কাট। না না, কটা হবে? 3টে জার্নাল হবে, 3টে জার্নাল মধ্যে দাগ কাট, 3টে জার্নাল হবে, এই 3খানে জার্নাল হবে, 3টে জার্নালে দাগ কাট, 3টে জার্নাল এর মধ্যে দাগ কাট। এই 3টে জার্নাল, 3টে জার্নাল দাগ কেটে দিলাম, ঠিক আছে? আবার আরেকটা জার্নাল দাগ কাট, এটা একটা জার্নাল হলো তো। কারণ এখানে কি বলেছে জানিস কোশ্চেন, আরে আমার কথা শোন, মন দিয়ে শোন, প্রথম শিখছিস তুই, জানিস না তুই, ভালো করে শোন। এখানে বলেছে দুজনের বইতেই এন্ট্রি করবে। এখানে কোশ্চেনটা কি বলছে, সায়ন গুডস বিক্রি করে জিতকে, বলছে সায়নের বইতেও জার্নাল করো, আবার জিতের বইতেও জার্নাল করো, তাই দুবার করো, বুঝতে পারলি তো? দুবার, একবার সায়নের বইতে করবো, একবার জিতের বইতে। বুঝতে পারছিস কি বললাম? তোরা এতদিন যখন জার্নাল করতি কোনো পার্টিকুলার একজনের বইতে করতি, এখানে বলছে তুমি সায়নের বইতেও করো, আবার জিতের বইতেও করো। আরে সায়ন বেঁচেছে, তাহলে সায়নের বইতে একরকম হবে, আবার জিত তো কিনেছে, জিতের বইতে অন্যরকম জার্নাল, দুটো জার্নাল। অ্যাকচুয়ালি বিল অফ এক্সচেঞ্জে দুজনের বইতে জার্নাল, ঠিক আছে তো? এখানে যদি 3টে পার্টি থাকতো, 3জনের বইতে জার্নাল হতো, ঠিক আছে তো? বেশি কিছু লেখালেখি কিন্তু ফোকাস করবো না, তোর তো অঙ্ক করতে দেবে না পরীক্ষায়, জাস্ট উপরে লিখে রাখ এটা সায়নের বই, ঠিক আছে? বুঝতে পারছিস কি বললাম? এখানে উপরে সায়ন লিখে রাখ, আমি বেশি কিছু লিখলাম না। এবার দেখ, বেশি কিছু যদি লিখতে যাস, মানে আগে যখন বড় কোশ্চেন আসতো তখন লিখতাম ইন দা বুকস অফ সায়ন, বুঝতে পারলি তো? আমি এখন অত লেখার চেষ্টা করছি, জাস্ট তোকে মেন মেন জিনিসটা, লেজার ফলিউড দাগ এত বড় হয় না, দেখ আমার লেজার ফলিউড দাগ একদম পাতলা হবে, কিছু লেখা হয় না তো, একদম পাতলা হবে। এটা সায়নের ঘর, এটা জিতের ঘর, ঠিক আছে? এটা জিত, শুধু জাস্ট লিখে রাখ ডেবিট ক্রেডিট, শুধু জাস্ট লিখে রাখ ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ঠিক আছে? সায়নের কথা বুঝিস। ঠিক আছে, কোশ্চেন তো নিজেই বুঝে যাবি, অঙ্ক করতে করতে বুঝে যাবি যে তোদের খুব একটা খাটতে হবে না অঙ্ক, জাস্ট একটা দুটো লাইন, একটা দুটো পয়েন্ট বলতে হবে, বাকি ইজি পেরিয়ে যাবি। যারা জার্নাল ভালো মতো জিনিস ইজিলি পেরিয়ে যাবে, কিছু নেই অঙ্কের মধ্যে। দেখ আমি কোশ্চেন করছি, এক একটা যেইভাবে পড়বো তোরাও সেইটুকু করে পড়বি। কি বলেছে প্রথমে? স্যার প্রথমে বলেছে সায়ন জিতকে গুডস বিক্রি করেছে 20,000 টাকা, ব্যাস, আর কিছু করতে হবে না, আর কোশ্চেন করতে হবে না, চলে আয় অঙ্কে চলে আয়। তো বল দেখি তুই, সায়ন জিতকে গুডস বিক্রি করেছে 20,000 টাকা, তাহলে জার্নাল কি হবে? সায়নের বইতে, আমি বলছি সায়ন জিতকে 20,000 টাকার গুডস বিক্রি করবে, তাহলে সায়নের বইতে জার্নাল কি হওয়া উচিত? সেলস অ্যাকাউন্ট, ওকে বলেছি, তাহলে ও বলো, তারপর জিত টু সেলস, একদম ঠিক, একদম ঠিক। সায়ন জিতকে গুডস বিক্রি করেছে, সায়নের বইতে জার্নাল করবো তো। সায়ন কি করেছে, জিতকে গুডস বিক্রি করেছে, তাহলে জিত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, সিম্পল, কখনো ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই কিন্তু। এটা সায়নের বইতে জার্নাল করলাম, এটা তাহলে সায়নের বইতে লিখবি জিত টু সেলস। কেন সায়ন কি করেছে বল, সায়ন কিনেছে না বেচেছে? বেচেছে, তাহলে ও কাকে বেচেছে? স্যার জিতকে বেচেছে, জিত টু সেলস লেখ, লেখ লেখ, প্রথম দেখ, প্রথম জার্নাল লেখ, আমি বক্স করেও রেখেছি ইচ্ছা করে, জিত অ্যাকাউন্ট ডেবিট, লেখ জিত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। জার্নাল ক্লিয়ার কর, যারা জার্নাল ভুল বলছিস জার্নাল কিন্তু ক্লিয়ার কর, না হলে কিন্তু এই চ্যাপ্টার হাতে নেই, হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু, বারবার বলছি। জিট টু সেলস কত টাকা ছিল বল? 20,000 টাকা। কোশ্চেনে দেখ ডেট বলেছিল, ডেট দেখ, কোশ্চেনে একটা ডেট বলেছিল, দেখ কোশ্চেন পর, ডেট বলেছিল 1 জানুয়ারি, লিখবো 1/1/23, ঠিক আছে? প্রথমটা ক্লিয়ার হলো। তুই বল দেখি, এ তো সায়ন তো গুডস বিক্রি করেছিল, জিত কি করেছিল? কিনেছিল, তাহলে জিতের বই জার্নাল কি হবে? জিত কিনেছিল, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু
সায়ন ব্যাস হয়ে গেল। তাহলে জিতের ঘরে লেখ পারচেস টু সায়ন। বুঝতে পারছো এটা? খুব সুন্দর, খুব সোজা জিনিস কিন্তু, কোনো কঠিন না কিন্তু। পারচেস টু সায়ন। লেখ পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু সায়ন অ্যাকাউন্ট। এক এক কত টাকা ছিল বল? 20,000 টাকা। ন্যারেশন আমরা ফোকাস করছি না, বুঝিস তো? দরকারও তো নেই আমার ন্যারেশন লেখা, কি ন্যারেশন তো লিখতে দেবে না। যখন লিখতে দেবে তো এমসিকিউ, জাস্ট তোকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। জার্নাল বুঝতে পারছি, এই জন্য বলছি, বারবার করে বলছি। তো যদি সত্যি এখানে বিল অফ এক্সচেঞ্জ কিরকম জার্নাল লাগে জানিস? নিচে এই অঙ্কটা করে বুঝতে পারছিস। গুডস কেনা বেচা, আর তো কিছু হবে না, জার্নাল কেনা বেচা। তার মানে আমি কি করলাম? গুডস বিক্রি করলাম ধারে, তা ধারে বিক্রি করলে কি হবে? টাকা পাবো। তাহলে কি হবে? টাকা পাওয়ার জার্নাল থাকবে। তুই একটা অঙ্ক করলেই বুঝতে পারবি ব্যাপারটা। এখানে কিন্তু এরকম থাকবে না মেশিন কিনেছে, ডেপ্রিসিয়েশন হয়েছে, এরকম জার্নাল থাকবে না। এখানে কেনা বেচার উপর জার্নাল থাকবে, আর কিছু জার্নাল থাকবে না। তারপর পর কি বলেছে? অন দা সেম ডেট, ওই দিন, সেম ডেট ওই দিন যেদিন বিক্রি করেছে সায়ন। কমন সেন্স কাটা, একটা কমন সেন্স কাটা। সায়ন জিতকে গুডস বিক্রি করেছে, কিসে গুডস বিক্রি করলো? ক্যাশে না ধারে? ধারে। তাহলে 20,000 টাকার গুডস বিক্রি করলো, টাকা তো দেয়নি এখনো। তখন সায়নের মনে তো কোশ্চেন হবে, ভাই তুই টাকাটা কবে দিবি? বলবে না? সায়ন তো জিতকে বলবে। দেখি সায়ন কি বলে। সায়ন জিতকে তো বলবে, ভাই সায়ন তুই টাকাটা কবে দিবি? ও তো বলবে যে ভাই আমি এত তারিখে এতদিন পর টাকা দেবো। কি বলেছে দেখ, অন দা সেম ডেট, ভালো করে শুনবি, ওই দিন জিত অ্যাকসেপ্টেড আ বিল ডন আপন হিম বাই সায়ন অ্যাট 3 months ফর দ্য সেড অ্যামাউন্ট। এরকম তো কোশ্চেন কিছু বলে দিনি। আমি বলছি এই লাইন পরে আমি যা বুঝলাম, সায়ন জিতকে জিজ্ঞাসা করেছিল, ভাই 20,000 টাকা কবে দিবি? জিৎ তখন সায়নকে বলেছে আমার কাছে এখন অসুবিধা আছে, আমি 3 মাস পর টাকা দেবো। ব্যাস, এই কথা যখনই বলে দিল, সায়ন সঙ্গে সঙ্গে চিঠি লিখলো। চিঠিতে লিখলো, আমি সায়নকে আজকের দিনে 20,000 টাকার গুডস বিক্রি করেছি। সায়ন বলেছে আমাকে 3 মাস পর টাকা দেবে। চিঠিটা লিখে ও জিতকে দিয়ে দিল। জিৎ কি করলো? সাইন করলো, মানে অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করে কাকে দিয়ে দিল? সায়নকে দিয়ে দিল। তাহলে সায়নের কাছে এই কাগজ যদি হারিয়ে যায়, ওকে টাকা পাবে? তাহলে সায়নের কাছে কি, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। এটা করেছে কি, সায়নের কাছে অ্যাসেট না? এই অ্যাসেটটাকে কি বলে? বিল রিসিভেবল। তাহলে সায়ন কি পাচ্ছে? সায়নের কাছে বিল রিসিভেবল। বিল রিসিভেবল, সায়নের কাছে বিল রিসিভেবল হচ্ছে, ঠিক আছে তো? তাহলে বিল রিসিভেবলটা কি? অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়ছে না কমছে? তাহলে অ্যাসেট বাড়লে কি হবে? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট হবে। সায়নের বইতে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু এই বিলটা সায়ন কার থেকে পেলো? জিততে হবে, গেল ক্রেডিট। আরো বোঝাবো এই ডিটেল। লেখ আগে, তারপর বলছি। লেখ বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সায়ন অ্যাকাউন্ট, সরি সায়ন কেন, জিৎ অ্যাকাউন্ট। 20,000, 20। এন্ট্রিটা আমি কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছি, আমি এন্ট্রি করেছি। এই এন্ট্রিটা করে ফেলেছিস তো? লিখে নিয়েছিস তো? কিছুক্ষণের জন্য মনে কর ভুলে গেছে এই করেছি বলে। ধর আমি সায়নকে 20,000 টাকার গুডস, সরি জিতকে 20,000 টাকার গুডস ধারে বিক্রি করলাম। জিতকে বললাম তো টাকা দাও, ও ধর টাকা দিয়েছে। টাকা দিই, ক্যাশ টাকা দিই, জার্নাল কি করতাম? ক্যাশ টাকা দিলে। ধর আজকে আমি তোকে 20,000 টাকার গুডস ধারে বিক্রি করলাম, তুই আমাকে 20,000 টাকা ক্যাশ টাকা দিয়ে দিলাম। আমি জার্নাল আমার মধ্যে কি করতাম? স্যার আপনার কাছে টাকা এসছে, ক্যাশ বাড়ছে, ক্যাশ দেবেন। কার থেকে পেয়েছি টাকাটা? ক্যাশ টু জিত, তাই তো করতাম। আমি কি এখানে ক্যাশ টাকা পেয়েছি? না স্যার, বিল পেয়েছে। বিল পেয়েছে, তাহলে বিল আসছে, বিল ডেবিট। কার থেকে পেয়েছি? বিল। জি। আচ্ছা আমি আর জিতে গিয়ে টাকা পাই না জানিস? ভালো করে ভাব। ধর তোকে আমি 20,000 টাকার গুডস ধারে বিক্রি করলাম, তুই আমাকে 20,000 টাকা দিয়ে দিয়েছিস, তাহলে কি তোকে টাকা পাই? না। তোকে 20,000 টাকার গুডস বিক্রি করেছিস, ঠিক আছে, তুই আমাকে এখন 20,000 টাকার বিল দিয়ে দিবি, তাহলেও তোকে টাকা পাইনি। তোকে আর টাকা পাই না, কিন্তু তুই তো বিল দিয়ে দিয়েছিস আমাকে। ভালো করে বুঝতে হবে, এটাই কনসেপ্ট। আর যদি তোর গায়ে টাকা পেতাম, তাহলে জিত কেন গেইট হতো? জিত কেন গেইন করলাম? কনসেপ্ট, কনসেপ্ট বুঝবি। আজকে যখন ভালো করে একটা সিম্পল জিনিস ভাব, আজকে যখন আমি তোকে 20,000 টাকার গুডস বিক্রি করলাম, তোকে আমি টাকা পাই। তুই যখন আমাকে ক্যাশ টাকা দিয়ে দিস, এত টাকা পাই না। তুই চেক দিয়ে দিস, চেক দিয়ে দিলেও তার ওই চেকটা ব্যাংকে ফেলে দেবো, টাকা পাই না। তোকে বিল দিয়ে দিস, আর টাকা পাই না। আমি তোকে বিলের টাকা পাই, এই 3 মাস পর বিলটা নিয়ে তোকে জমা দেবো, ঠিক আছে? এখন ওই জিতটা ক্যান্সেল হয়ে গিয়ে হয়ে গেল বিল। জিতটা ক্যান্সেল হয়ে গেল বিল। বুঝতে পারলি তো? এটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টটা তোকে মাথায় রাখতে হবে। সিম্পল জিনিস ভাবতে পারি। এখন তুই বলতে পারি আজকে আমি তোকে 20,000 টাকার গুডস বিক্রি করেছি, তুই তো আমাকে বিল দিয়ে দিয়েছিস, আর তোকে আমি টাকা পাই না। তোর কাছে টাকা পাই না, তোকে বিলের টাকা পাই। 3 মাস পর যাব, বিল দেবো, তখন টাকাটা নেবো, ঠিক আছে তো?
এইটা হচ্ছে কনসেপ্ট। কারণ দেখ একটা সিম্পল জিনিস ভাব, আজকে যদি তুই আমাকে টাকা দিয়ে দিতিস, আমি এখানে জিতকে কেট কেন করলো? জিতের কাছে টাকা পেতাম 20,000 টাকা, জিতকে কেন কেট করলো? ভাই জিত তো আমাকে বিল দিয়ে দিয়েছে, তাহলে আমার ঘরে এখন বিল জমে গেল। যদি বিল বুঝতে অসুবিধা চেক দিয়ে বলছে, আজকে আমি তোকে 10,000 টাকার গুডস ধারে বিক্রি করেছি, তুই আমাকে 10,000 টাকা চেক দিয়ে দিয়েছিস, তোর কাছে আমি টাকা পাই না, সত্যি তোর কাছে টাকা পাই না, তোর কাছে আমি আর টাকা পাই না, চেকটা দিয়ে দিই, চেকটা ব্যাংকে ফেলবো, তখন তো তোকে ক্রেডিট করবো। এটাও সেম কনসেপ্ট, বিল চেক সব কনসেপ্ট সেম। ঠিক আছে, আজকে তোর কাছে যখন বিল পেয়ে গেছি, ঠিক আছে, তাহলে তোর কাছে আমি আর টাকা পাই না, তোর কাছে আমি আর টাকা একদম পাই না। ঠিক আছে, হ্যাঁ 3 মাস পর এই বিলটা তোকে দেব, তুই আমাকে টাকা দে। আমার কাছে আমার বিজনেসে তো জিতের কোনো নামই নেই, জিতের কোনো এক্সিস্টেন্সই নেই, তাহলে জিত তো টাকা দিয়ে দিয়েছে মানে বিল দিয়ে দিয়েছে। বুঝতে পারলি কি বললাম? এবার কি হয় জানিস, এতে গল্প আস্তে আস্তে আসবে। ধর জিৎ আমাকে জিতের কাছে বিলের টাকা কবে পাবো? ধর আজকেই আমার টাকা দরকার, কে দেবে আজকে আমাকে টাকা? পরে পরে আয়, আজকে এই বিলটা নিয়ে গিয়ে আমি ব্যাংকে দিয়ে দেবো, ব্যাংক আমাকে টাকা দিয়ে দেবে। সেটা পরে সব শিখবো, সব আসবে আস্তে আস্তে। ব্যাংক তার এমনি এমনি দেবে না, ব্যাংক তো 20,000 টাকা এমনি এমনি দেবে না, ও 20,000 টাকা দেবে না, কিছু কাটে। সব বলবো, আরো গল্প বলবো। তোকে জাস্ট এইটুক মাথায় রাখতে হলো যে আজকে আমি তোকে 20,000 টাকার গুড় ধারে বিক্রি করেছি, তুই যখনই আমাকে বিল দিয়ে দিলি, তোর কাছে আমি আর টাকা পাই না, তোর কাছে আমি টাকা পাই না। কারণ দেখ আমার বিজনেসে জিত বলে আর কেউ নেই। কেন নেই জিত? তুই ধর এখানে দেখ জিত ডেবিট ছিল, জিতের কাছে 20,000 টাকা পেতাম, জিত যখনই ক্রেডিট করে দিল ওর কাছে আমি টাকা পাই না, অরিজিনাল অ্যাকাউন্ট হলে ওর কাছে আর টাকা পাই না। কিন্তু আমার কাছে এখন একটা ওই জিতটা হয়ে গেল বিল, জিতটা হয়ে গেল বিল, জিত ক্যান্সেল হয়ে গেল বিল। ঠিক আছে তো? এবার এই বিলটা 3 মাস পর জিতের কাছে যাব, কারণ বিলে তো লেখা ছিল না, বিলে লেখা ছিল জিতের নাম। 3 মাস পর জিতের কাছে যাব, জিতকে এই বিলটা জমা দেবো, আমাকে টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে একই রকম ভাবে আমি বিলটা পাবো কার কাছ থেকে? জিতের কাছ থেকে। এবার জিতের দিক দিয়ে যদি ভাবিস, জিত কি করছে? জিত জিত স্যার স্যার জিত তো বিল দিচ্ছে, ভালো করে বোঝ। সায়নের কথা যদি ভাবিস, স্যার সায়ন বিল পাচ্ছে, আর জিত কি করছে? বিল দিচ্ছে, বিল দিচ্ছে। তাহলে বিল দিলে কি হয়? পেবেল। আচ্ছা পেবেল আমাদের ব্যবসার কি? লাইবিলিটি, জানিস পেবেল লাইবিলিটি। তাহলে লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে? কেইট করতে হয়। তো বিল পেবেল কেইট হয়ে যাবে। কাকে দেবে ও বিলটা? যে ওর কাছে টাকা পায়, যে ওর কাছে টাকা পায় তাকেই তো বিল দেবে। কে টাকা পায়? সায়ন। হয়ে গেল সায়ন অ্যাকাউন্ট ডেবিট টু বিল পে। সায়ন অ্যাকাউন্ট ডেবিট টু বিল পেবেল। 20,000 20,000 এন্ট্রিটা বুঝতে পারছিস তো? যদি এটা কিছুক্ষণে যদি একটু ভুলে যা, ধর সাপোজ ধর ও ধর বিল দিল না, জিৎ ধর ক্যাশ টাকা দিল সায়নকে, কি করতি? সায়নকে ক্যাশ দিলে জানলে কি করতে? স্যার সায়ন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এখানে ক্যাশ টাকা দিয়েছে না স্যার, বিল দিয়েছে। বিল দিলে তাকে বলে পেবেল, আর বিল নিলে তাকে বলে রিসিভেবল। বেশ হয়ে গেল, সায়ন অ্যাকাউন্ট ডেবিট টু বিল পেবেল। ও তোকে এরকম এন্ট্রি দিতে পারে, বুঝিস তো? তখন তোকে অপশন দিতে, বিল রিসিভেবল হবে না পেবেল হবে, তো এইগুলো তোকে জানতে হবে, জানাবে। ওই রকম কোশ্চেন করে। বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? একদম সিম্পল করে বলছি কিন্তু দেখ, হয়ে গেল। ডেট কিন্তু সেম ডেট, দেখ বলছিল অন দ্য সেম ডেট, তুই ডেট বসিয়ে জানুয়ারি মাসের 1 তারিখে, বসিয়ে জানুয়ারি মাসের 1 তারিখে, সেম ডেট। তোরা চিনি না কি বললাম? এই যে তোরা ভাবছিলি না যে বাবা আমি ওকে এত টাকার গুণ ধারে বিক্রি করলাম, ও তো টাকা দিতে পারলো না, বিল দিয়ে দিল মানে ওর কাছে টাকা পায় না। চিনি এরকমই হয় একটা বিজনেসে না। তার আজকে যখন আমি একটা ব্যবসা করবো, আমি তো একজনকে গুডস বিক্রি করবো না, আমি প্রচুর ব্যবসা করলে অনেক লোককে ধারে গুডস বিক্রি করবো, তো সবাই তো টাকা দেবে না, অনেকের কাছ থেকে বিল পাবো। তো আমার কাছে অনেক বিল জমবে, যখনই বিলের টাইম হবে তখন পার্টির কাছে যাবে। ঠিক আছে তো? তাহলে বিল দেখ, ডেটার্স থেকে তৈরি হয় বিল রিসিভেবল। কি বুঝতে পারলি? ডেটার্স দ্বারা আমি যার কাছে টাকা পাই তার কাছ থেকে কি পেয়েছি? বিল পাচ্ছি। তাহলে ডেটার্স থেকে কি তৈরি হয়? বিল রিসিভেবল। আর ক্রেডিটার্স থেকে কি তৈরি হয়? বিল পেবেল। ঠিক আছে, ডেটার্স থেকে তৈরি হয় রিসিভেবল, আর ক্রেডিটার্স থেকে তৈরি হয় বিল পেবেল। হবে তখন যাবো তার কাছে, যার কাছে টাকা পাই সেটা আবার তখনই তো করবো। এবার ও যখন এই বিলটা 3 মাস পর ওকে বিলটা দেবে, ও টাকা দেবে, তার এন্ট্রি করবো, সব বলবো এক্ষুনি বুঝতে পারি, জাস্ট একটু ওয়েট করতে হবে।
টাকাটা তো পাওনাই রয়ে গেল না। পাওনা রয়ে গেল, জাস্ট একটু ওয়েট করতে, একটু ওয়েট কর তো বুঝি। বলছি যে বিলটা যে নিয়ে গেলাম তারপরেও যদি ডিনাই করে যে আমি সব হবে, একটা অঙ্কে তো শেষ হয়নি, এরকম 8টা টপিক আছে, 8খানা টপিকের সমস্ত টপিকের মধ্যে আসবে, সব আসবে। 3 মাস পর গেলাম, ও যদি বিলের টাকা দিতে না পারে, তার এন্ট্রিও হবে, সব হবে। দিতে পারলে কি হবে, দিতে না পারলে কি হবে, সব হবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। প্রথম অঙ্ক থেকে তো তুই সব বুঝতে পারবি না, তোকে আস্তে আস্তে টাইম দিতে হবে অঙ্কটার মধ্যে। দেখ কি বলেছে এরপরে, কি বলেছে ভালো করে শোন। অন দা ডিউ ডেট, তাহলে বল ডিউ ডেট শিখালাম। ডিউ ডেট কি করে করতে হয় তুই ভাব, এই অঙ্কটা বল আমাকে, বল দিয়ে ডিউ ডেট কত হবে। 1 জানুয়ারি থেকে 3 মাস পর কত হবে, 4th এপ্রিল, একবারে ডিউ ডেট, 3 মাস ডেজ অফ গ্রেস। তাহলে 4th এপ্রিল মানে কত, এপ্রিল মাসের 4 তারিখ। তা দুটোতে এপ্রিল মাসে, দুটো ঘরে এপ্রিলের 4 তারিখ লেখ। এখানে লেখ 4 কত ছিল 23, ওখানেও লেখ 4 4 23, দুটোতেই 4 4 23 লেখ। এবার দেখ কি বলেছে, অন দা ডিউ ডেট বিল ওয়াজ ডিউলি অনার্ড বলেছে, অনার্ড। এখানে অনার্ড বলে একটা কথা বলে, দেখ দুটো টার্ম হয়, একটা অনার্ড হয় আর একটা ডিসঅনার্ড হয়। অনার্ড মানে কি, আজকে ধর আমি কারো কাছে টাকা পাই, সে ধর আমাকে একটা চেক দিয়েছে। একটা চেক দিলে চেকের ভ্যালিডিটি কম আসবে জানিস তো, 3 মাস থাকে, 3 মাসের মধ্যে চেকের টাকা তুলতে পারি। ও আমাকে চেক দিয়েছে, চেকটা ব্যাংকে ফেলেছি, টাকা চলে এসেছে, এটাকে অনার্ড। ঠিক আছে, এইবার দেখা গেল চেকটা ক্যান্সেল হয়ে গেল, বাউন্স করে গেল, তাকে কি বল, ডিসঅনার্ড। তাহলে এখানে কি বলেছে, স্যার 3 মাস পর আমি আমি ধর আজকে যদি ওর কাছে টাকা যেতে যাই, 1 জানুয়ারি যদি টাকা যেতে যাই, টাকা দেবেই না। ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে কবে, 3 মাস পর। আরে এটা আমার কাছে প্রমাণ, আমি আমি যে ওকে বললাম রে যে তুমি কবে টাকা দেবে, বললো 3 মাস পর টাকা দেবে, তো কি প্রমাণ আছে, ওই কাগজটা আমার কাছে প্রমাণ ছিল। কিন্তু কাগজে লেখা আছে ওর কাছে টাকা পায়, অ্যাকাউন্টস তো কিছু ফলো করতে হয়, কিছু জিনিস ফলো করতে হয়। তো 3 মাস পর ওই বিল বা ওই কাগজ বা ওই দলিলটা নিয়ে কার কাছে যাব, ওর কাছে চলে যাব, ওকে কাগজটা দেবো, কাগজটা ভালো করে দেখবে, তখন ওর কাছে এই টাকা থাকে, ও টাকাটা বের করে আমাকে দিয়ে দেবে। বোঝা গেল। তাহলে এখানে গল্পটা কি হচ্ছে, টাকাটা কে দেবে, তাহলে কে যাবে, কাগজটা নিয়ে কে যাবে, সায়ন যাবে। কার কাছে যাবে, জিতের কাছে যাবে। সায়ন জিতের কাছে চলে গেল, তাহলে সায়ন জিতের কাছে চলে গেল, সায়ন জিতকে ওই দলিলটা দিল, ও দলিলটা ওর কাছে রেখে দেবে, কার কাছে রেখে দেবে। তাহলে আমার কাছ থেকে জিত, আমার কাছে দলিলটা আছে কি নেই বল, আমার কাছ থেকে দলিল চলে গেছে, মানে দলিল মানে বিল চলে গেছে। বিলটা কি ছিল স্যার, বিল তো আপনি ডেবিট করেছিলেন, বিল চলে গেল, তাহলে বিলটা কি ক্রেডিট হয়ে গেল, বিল ক্রেডিট হয়ে গেল। টু বিল রিসিভেবল, টু বিল রিসিভেবল, টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট, কত হলো 20,000 টাকা। ঠিক আছে, বিল তো দিয়ে দিলাম, বিল দিলে আমার কাছে কি আসলো বল দেখি, ক্যাশ আসলো। ক্যাশ আসলে কি হবে, ক্যাশ ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এবার তো অনেক কিছু বোঝাবো, ভালো করে শুনবি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টু বিল রিসিভেবল 20,000 টাকা পেয়ে গেছে তো, বল বুঝেছি। এই এন্ট্রিটা কি বলতে পেরেছিস, বাকি গল্প পরে হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল 20,000 এন্ট্রিটা বোঝা গেল তো। এবার তুই ভালো করে ফোকাস করবি, তুই দেখ চিন্তা ভাবনা করবি, চিন্তা ভাবনা করবি। এই দিক তাকা, এই দিক তাকা, দেখ কি হয়েছিল, এই জিত অ্যাকাউন্ট ডেবিট ছিল, দেখ জিত অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেছে, জিত অ্যাকাউন্ট ডেবিট ছিল, জিত ক্রেডিট হয়ে গেছে। আবার এখানে দেখ বিল রিসিভেবল ডেবিট ছিল, আবার দেখ এখানে বিল রিসিভেবল ক্রেডিট হয়ে গেছে। আলটিমেটলি কি পড়ে আছে স্যার, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, এমনি কাউকে গুডস বিক্রি করে জানার কি হয়, ক্যাশ টু সেলস, দেখ আলটিমেটলি তাই পড়ে আছে না। এটা হচ্ছে সিকুয়েন্স, তুই যখনই বিলের কাজ হবে না, বিলের এন্ট্রিটা এইভাবে সিকুয়েন্স, এটা হচ্ছে সিকুয়েন্স, বিলের সিকুয়েন্স এটা। আজকে আমি তোকে গুডস বিক্রি করলাম, তোকে গুডস বিক্রি করার জার্নাল হবে, তারপর তুই তো আবার টাকা তো মেরেও দিতে পারিস, তার জন্য তোর থেকে আমি একটা প্রমাণ নেব, প্রমাণটাকে বলে বিল, এটা হচ্ছে প্রমাণ। এই যে এটাকে বলা হয় ভেরিফিকেশন, প্রুফ, এটা হচ্ছে প্রুফ, এটা হচ্ছে প্রুফ, এটা হচ্ছে প্রুফ, তোর থেকে বিল নিয়েছি, তারপর ওই দলিলটা নিয়ে তোর কাছে যাবো, তুই আমাকে টাকা দেবে, এটা হচ্ছে সিকোয়েন্স, এটা হচ্ছে সিকোয়েন্স। ঠিক আছে তো, এটা হচ্ছে সিকোয়েন্স। হ্যাঁ তুই বলতে পারিস যে স্যার ও তো আপনাকে তো ওটা টাকা দেয়নি, এই তারিখে তো টাকা দেয়নি, সত্যি এই তারিখে টাকা দেয়নি, কিন্তু প্রমাণ ওই তারিখে আমার প্রমাণ, ওই তারিখে আমার কাছে প্রমাণ আছে। ঠিক আছে, ওর কাছে আমি, ওকে আমি বলতে পারি না, ওর কাছে আমি কিসের টাকা পাই জানিস, এই তারিখে যখন এন্ট্রি করলাম, তারপর বলে ওর কাছে বিলের টাকা পাই, ওর কাছে বিলের টাকা পাই, বিল।
অর্থাৎ জিতের কাছে 20,000 টাকা গুডস বিক্রি করার টাকা পেতাম, ওই গুডস বিক্রিটা এখন কনভার্ট হয়ে গেল বিলে। এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট, বুঝতে পারলি? এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে সিকোয়েন্স। তাহলে তুই ভাব, তাহলে জিৎ কি করেছে? এবার এতক্ষণ তুই সায়নের দিক থেকে ভাবলি, জিৎ কি করলো? স্যার সায়ন জিৎকে বিল দিল। তাহলে ও কি করলো? জিৎ কি করলো? স্যার জিৎ বিলের এগেনস্ট, ওই কাগজের এগেনস্টে পেমেন্ট করলো। কাগজের এগেনস্ট যখন পেমেন্ট করলো, ওর কাছে টাকা আসছে না যাচ্ছে? টাকা চলে যাচ্ছে, ক্যাশ ক্যারি, বিল পেবল টু ক্যাশ, বিল পেবল টু ক্যাশ, লাইক বিল পেবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কুড়ি হাজার এই রেক্টিফিকেশন যখন তুই আফটার বিভিন্ন ট্রায়াল করবি সেকেন্ড সেমিস্টার উঠে, দেখবি ওখানে বিলের প্রচুর পয়েন্ট আছে, প্রচুর পয়েন্ট ওই বিলের। বিলও জানতে হবে তোকে রেক্টিফিকেশন করতে গেলে, বিলও জানতে হবে। বল। ব্যাংক ও লিখুক না, ও লিখুক, ওরা অনেক কিছু লিখবে, ওরা অনেক কিছু লিখবে। ওরা বলেছে ব্যাংকে কাজ করেছে, ঠিক আছে, আমি ব্যাংকে করিনি, কোনো সমস্যা, এতে কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো সমস্যা নেই, ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। এখানে ব্যাংকের কথা একবারও মেনশন করেনি, ওরা লিখেছে। কেউ এখানে কি হয়, কেউ ক্যাশ লেখে, কেউ ব্যাংক লেখে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আরে বিভিন্ন, ধর ওর কাছে বিলটা নিয়ে গেলাম, ও বললো, ও তখন কি দিল, ও ধর অনলাইন পেমেন্ট করে দিলাম, তো কিছু মেনশন করে না, ক্যাশ টাকাও দিতে পারে, ঠিক আছে, তো এরকম কোনো মেনশন করে না, সুতরাং গল্পে যাওয়ার দরকার, তাহলে একের অঙ্কটা দুদিকে দুজনের বইতে করে দিলাম, তাই তো? এটা নর্মাল অঙ্ক, একদম নর্মাল অঙ্ক, অনার্ট একদম, এটা বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। আগেকার দিনে যখন অঙ্ক আসছে এরকম অঙ্ক দিত না, এটা বেকার অঙ্ক, এটা একদম ইজি। অ্যাকচুয়ালি ডিজ অনার্ট দেয়, দেখতে এরপর একটা কি দিয়েছে, এরপরের অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে। আমি গল্প অঙ্কটা পড়ার আগে না, আমি জানি না কি অঙ্ক দিয়েছে, আমি গল্পটা পড়ছি, গল্পটা পড়ছি, ধর ভালো করে শোন। আমি ধর তোকে গুডস বিক্রি করেছি, তোকে ধর 20,000 টাকার গুডস ধারে বিক্রি করেছি, তোকে টাকা পাইলো, তুই এখন টাকা দিতে পারছিস না, তো এই একই গল্প, আমি একটা বিল লিখলাম, বিল লিখে তোকে দিলাম, তুই আমাকে বিলটা দিয়ে দিবি। এবার ধর আর একজন আবার আমার কাছে টাকা পায়, অন্য কোনো পার্টি আমার কাছে টাকা পায়, তোর থেকে যে বিলটা পেলাম সেই বিলটা আবার তাকে দিয়ে দিলাম। এই অঙ্কটা সেটা বলেছে, আমার মনে হচ্ছে এই অঙ্কটা এটাই বলেছে, বুঝেছিস কি বললাম? আর আমি বলছি, এই দেখ গল্পটা বলছি কি বলতে চাইছে, শোন গল্পটা শোন। এ ধর, এ ধর আমি, এ ধর আমি এ, আমি বি কে গুডস বিক্রি করেছি, আমি এ, ঠিক আছে, এটা ধর আমি বি কে গুডস বিক্রি করেছি, ঠিক আছে। তাহলে বি কে গুডস বিক্রি করেছি, তাহলে বি আমাকে কি দেবে, বি থেকে কি নেবো, বিল পাবো। তা আমার কাছে এখন চলে আসলো বিল রিসিভ। এবার আমার কাছেও তো কেউ টাকা পেতে পারে, আরে আমি যেমন কারোর কাছে টাকা পাই, আমার কাছেও তো কেউ টাকা পেতে পারে, আমি তো কারোর থেকে গুডস কিনেছি। তাহলে আমি ধর সাপোজ ধর আমার কাছে ধর সি টাকা পায়, আমার কাছে টাকা নেই, দিতে পারবো না। আমি সিকে বললো, দেখো ভাই আমার কাছে টাকা নেই, তুমি কাজ করো, আমার কাছে একটা বিল আছে, তুমি বিলটা নিয়ে নাও। বুঝতে পেরেছো? আজকে আমার কাছে কেউ 10,000 টাকা পায়, আমার কাছে কেউ 10,000 টাকা পায়, আমি তো আবার কারোর থেকে 10,000 টাকা, আমার কাছে টাকা নেই, আমি কি দেবো, বিল দেবো। আরে অন্যের থেকে যখন আমি বিল নিই, আমি অন্যকে বিল দিয়ে দেবো, হয় এটা, এটা একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে। আমাকে টাকা দিলে ওইটা হ্যাঁ, মেন ব্যাপার, ধর আজকে আমি ধর বি কে 10,000 টাকার গুডস বিক্রি করেছি, তাহলে বির কাছে আমি 10,000 টাকার টাকা পাই। বি বলছে আমি 3 মাস পর টাকা দেবো, ঠিক আছে, দেবো 3 মাস পর, চলো ওর থেকে আমি বিল পেয়ে গেছি। যেই বিলটা পেয়ে গেলাম, পরের দিন সকালবেলা সি এসে হাজির হয়ে গেল, বলতাম তোমাকে 10,000 টাকা পাই, 10,000 টাকা দাও। ঠিক আছে, এখন আমার টাকা নেই, বলছে কবে দিতে পারবে, এখন 3 মাস পর টাকা দেবো। বলছে তাহলে ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমি একটা বিল লিখে দিলাম, আমার মানে আমার কাছে যে বিলটা আছে আমার হাতে, সেই বিলটাই ওকে দিয়ে দিই। তার মানে এখন সি এই টাকাটা কার থেকে নেবে, বলতে পারবি সি টাকাটা কার থেকে নেবে, সি বির বাড়ি চলে যাবে টাকা, হয়ে গেল গল্প, হয়ে গেল গল্প। এটা হচ্ছে ইনডোর স্কুল। বলে এর কাছে টাকাটা আসবেই না। না এর কাছে কি দরকার, কমন সেন্স খাটানো, এর কাছে কি দরকার নেই তো। অঙ্কটা কর, অঙ্কটা করলে ক্লিয়ার হবে, যতটা ক্লিয়ার হয়েছে ভালো, যতটা ক্লিয়ার হয়নি এবার আমরা অঙ্ক দিয়ে বুঝবো। কি বলেছে পর, বলছে অন 1/4/2023 প্রান্তিকা সোল্ড গুডস সায়ন্তিকা, ঠিক আছে তো, প্রান্তিকা গুডস বিক্রি করেছে সায়ন্তিকাকে কত টাকা দিয়ে, ঠিক আছে তো, 38,000 টাকার গুডস বিক্রি করে। তাহলে একটা প্রান্তিকার ঘরে এন্ট্রি করবি, একটা প্রান্তিকার ঘরে এন্ট্রি হবে, একটা সায়ন্তিকার ঘরে এন্ট্রি হবে, ঠিক আছে তো। এখানে তিনজনের জানাল হবে, এটা তিনটে জানালা দেওয়া হবে, ঠিক আছে, তিনটে। তিনটে পার্ট
তিনটে 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 জান, তিনবার দাগ কাটবি। হ্যাঁ, প্রথমে একটা প্রান্তিকার ঘর করলাম, ডেবিট ক্রেডিট, চারটে করে জার্নাল হবে, বুঝছো? সে নিয়ে দেখো, প্রান্তিকা, তারপর সায়ন্তিকা, তারপর মধুমিতা। ডেবিট ক্রেডিট, এটা মধুমিতা। বিল অফ এক্সচেঞ্জ যথেষ্ট ইজি চ্যাপ্টার, কিছু নেই বিল অফ এক্সচেঞ্জ মতো। বাড়িতে নতুন এই দুটো অঙ্ক বাড়িতে আবার ভালো করে দেখবি, সুন্দর করে দেখবি, বুঝলি তো? তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে তো? বিল অফ এক্সচেঞ্জ এই দুটো অঙ্কই বাড়িতে করবি, তারপর আবার যখন শুক্রবার পড়তে আসবি আরো দুটো অঙ্ক করাবো, দুটো দুটো করে করাবো, একদম করে শিখে যাবি। শিখতে গেলে টাইম নিয়ে শিখতে হবে, স্কেল দিয়ে শিখতে হবে। ঠিক আছে, বলি কোশ্চেনে পড়ি, ঠিক আছে তো? জাস্ট উপরে সবার অত কিছু লিখতে হবে, শুধু জাস্ট নাম লিখবি, প্রান্তিকা, সায়ন্তিকা আর মধুমিতা, ব্যাস অত দরকার। প্রান্তিকা, সায়ন্তিকা আর মধুমিতা লেখে নে। প্রথমটা লেখ প্রান্তিকা, ওপরটা লেখ, প্রথম জার্নালটা লেখ প্রান্তিকা, তারপর লেখ সায়ন্তিকা, তারপর লেখ মধুমিতা। লিখেছিস? পড়ছি, দেখ মন দিয়ে শুনবি কিন্তু, পারবি নিশ্চয়ই করছিস। তাহলে কি বুঝতে পারছিস? দেখ আগের অঙ্কটা করে একটা কি কি নলেজ হলো, যে না আমাদের জার্নালটা জানার খুব জরুরি, জার্নাল না জানলে অঙ্ক করতে পারবে না। তাহলে কি বলেছে প্রথমে? অন 1/4/23 প্রান্তিকা সোল্ড গুডস সায়ন্তিকা। তাহলে একবার প্রান্তিকার বইতে এন্ট্রি হবে আর সায়ন্তিকার বই, তাহলে তোকে ভাবতে হবে প্রান্তিকা কি করেছে, গুডস বেচেছে। তাহলে প্রান্তিকার বইতে এন্ট্রি কি হবে? স্যার প্রান্তিকা গুডস বিক্রি করেছে সায়ন্তিকাকে, তাহলে সায়ন্তিকা টু সেলস লেখ, একটা একটা করে লিখবি। হ্যাঁ, সায়ন্তিকা টু সেলস লেখ, প্রান্তিকার ঘরে লিখবি সায়ন্তিকা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, টাকাটা বল, 38,000 টাকা। ডেটটা দেখ, ডেটটা কত বলেছিল অঙ্কি? 1/4/23। সবাইকে বলছি বুঝে বুঝে করবি, কারণ এখানে যখন দুটো তিনজনের বুঝে জান না তো অনেকে একটু গুলিয়ে ফেলে, ঠিক আছে তো? তাহলে একটা একটা করে তুই, প্রান্তিকা কি করেছে? গুডস বেচেছে। এবার কি সায়ন্তিকা তাহলে কি করেছে? কিনেছে। আর একটা জিনিস মাথায় রাখি, এটা অনেকে ভুল করে, প্রান্তিকার বইতে কখনোই প্রান্তিকা নাম আসবে না, জানিস জার্নাল শিখেছি। আর সায়ন্তিকার বইতে সায়ন্তিকা আসবে না, মধুমিতার বইতে মধুমিতা আসবে। তাহলে প্রান্তিকা গুডস বিক্রি করেছে, সায়ন্তিকা কি করেছে? গুডস কিনেছে। তাহলে গুডস কিনলে জার্নাল কি আছে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট প্রান্তিকা। তাহলে 1/4/23 পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ফ্রান্স। কত টাকা দিয়েছে?
প্রথম এন্ট্রি ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি বলেছে, বলছে অন 4/4/23 মানে 3 দিন পর, এই দিন থেকে আরো 3 দিন পর সায়ন্তিকা 8,000 টাকা পে করে দিয়েছে ক্যাশ। ভালো করে বুঝবি কিন্তু, প্রান্তিকা সায়ন্তিকাকে 38,000 টাকার গুডস বিক্রি করেছে, ঠিক আছে তো। এবার এত টাকার গুডস বিক্রি করলো, তখন সায়ন্তিকা টাকা পেমেন্ট করেছে। আমি তো তার প্রান্তিকা তো সায়ন্তিকাকে 38,000 টাকার গুডস বিক্রি করলো, তাহলে প্রান্তিকা তো টাকা পায় সায়ন্তিকার কাছে 38,000 টাকা। তখন সায়ন্তিকা ওকে 3 দিন পর ওকে 8,000 টাকা দিয়ে দেবে। তাহলে প্রান্তিকা কি হলো, প্রান্তিকার কাছে কি হলো, স্যার টাকা আসলো। কত টাকা আসলো, 8,000 টাকা আসলো। তাহলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সায়ন্তিকা। আস্তে আস্তে ধীরে ধীরে করবি। 23 4/4/23 লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আমি এখানে কম্বাইন জার্নাল করাতে পারতাম, কম্বাইন মানে কি, একটা মিক্স জার্নাল করাতে পারতাম, বুঝতে অসুবিধা হবে না। আস্তে আস্তে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সায়ন্তিকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সায়ন্তিকা। কত টাকা ছিল, 8,000 টাকা। 8,000 8,000 4/4/23 কার বইতে এন্ট্রি করলাম, এটা বুঝতেই পারলি, এটা আমরা প্রান্তিকার বইতে এন্ট্রি করলাম, ঠিক আছে। তাহলে প্রান্তিকা টাকা পেলো, তাহলে সায়ন্তিকা কি করলো, টাকা দিল। তাহলে সায়ন্তিকার বইতে এন্ট্রি কর, ও টাকা দিচ্ছে, ক্যাশ চলে যাচ্ছে, কাকে দিচ্ছে টাকাটা, প্রান্তিকা অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কি বল 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 বল, ভুলভাল বলবি তো, বল না একটু ভুলভাল শুনি। প্রান্তিকা অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 8,000 8,000, একজন দিচ্ছে একজন নিচ্ছে, ঠিক আছে। তাহলে বল 38,000 টাকার নোটস বিক্রি করেছে, কত টাকা পেয়ে গেছে, আর কত পাইনি, 30,000 টাকা পাইনি। তাহলে কি হবে, গল্পটা কি হবে এবার বল। তাহলে প্রান্তিকা সায়ন্তিকা বললো, ভাই 38,000 টাকা কবে দিবি। ও বলবে কবে দেবে, দেখি ও কি বলেছে কবে দেবে। ও বলেছে, দেখ এখন তো টাকা নেই, আমি তোকে 3 মাস পর টাকা দেবো। ও তুই তাহলে সেম গল্প, আগের অঙ্কের মতো। তাহলে ও একটা বিল লিখবে, কে বিল লিখবে, প্রান্তিকা বিল লিখবে, সায়ন্তিকার উপর একটা বিল লিখবে, বিল লিখে ওকে দেবে, সায়ন্তিকা সাইন করে দিয়ে দেবে। তাহলে প্রান্তিকার কাছে কি আসলো, বিল আসলো, বিল রিসিভেবল ডেবিট। বিল রিসিভেবল ডেবিট, কার থেকে বিল আসলো, লিখে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সায়ন্তিকা 30,000 30,000, সেম ডেট। বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু সায়ন্তিকা, কত টাকা, 30,000 30,000। তাহলে সায়ন্তিকা প্রান্তিকার কাছে তো বিল আসলো, তাহলে সায়ন্তিকা কি করলো, বিল দিল, উল্টে দেবে জান না, কি করবি, হ্যাঁ, প্রান্তিকা অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেবল। কত টাকা, 30,000। আরে একটা আইডিয়া হচ্ছে, মোটামুটি এবার বুঝতে পারছিস তো অঙ্কগুলো, বেসিকটা ক্লিয়ার হলেই হবে। এত অবধি হয়ে গেল, দেখ প্রথম 2 লাইন কমপ্লিট করলাম। তারপর কি বলেছে, অন 7/4, 7/4 মানে এরপর কতদিন পর, আরো 3 দিন পর প্রান্তিকা এন্ডোর্স দ্য বিল। 3 দিন পর প্রান্তিকা বিলটা কাকে দিয়ে দিয়েছে, দেখ প্রান্তিকা কাকে বিল দিয়েছে, বল প্রান্তিকা, কারণ এখন অ্যাকচুয়ালি বিলটা কার কাছে আছে, প্রান্তিকার কাছে। না না, মধুমিতা এখন আমি মধুমিতা পড়িনি, এখন মধুমিতা কোশ্চেন পড়িনি। প্রান্তিকা সায়ন্তিকাকে গুডস বিক্রি করেছে, সায়ন্তিকা 8,000 টাকা দিয়ে দিয়েছে, বাকি টাকার বিল, সায়ন্তিকা বিলটা দিয়েছে কাকে, প্রান্তিকাকে দিয়েছে। বিলটা কার কাছে আছে, প্রান্তিকা। এইগুলো খুব বুঝতে হবে, বিল কার কাছে আছে, একটা স্টেজে প্রান্তিকার কাছে বিল আছে। আজকে আমার কাছে বিল আছে, সেই বিলটাতে কালকে ওর কাছে গেল, ওর থেকে ওর কাছে, এরকম বিভিন্ন বিলটা চেঞ্জ হয়ে থাকে, একজনের হাত থেকে আরেকজনের কাছে যায়।
ঠিক আছে? তো প্রান্তিকার কাছে যে বিলটা ছিল, প্রান্তিকা এই বিলটা কাকে দিয়েছে বল? স্যার প্রান্তিকা বিলটা মধুমিতাকে দিয়ে। এখন তুই বলি স্যার কেন মধুমিতাকে বিল দিয়েছে? বলতেই পারিস। তার মানে মধুমিতা নিশ্চয়ই টাকা পায়। আরে আমার কাছে যদি তোর কাছে কেউ টাকা না পায়, তোকে টাকা দিবি? তাহলে প্রান্তিকা বিলটা মধুমিতাকে দিয়েছে। কত টাকার বিল দিয়েছে? 30,000 টাকার বিল দিয়েছে। কিন্তু মধুমিতা পায় কত? দেখ এখানে বলছে দেখ, প্রান্তিকা এন্ডোর্স দ্য বিল টু মধুমিতা ইন ফুল সেটেলমেন্ট অফ এ ডেপ্ট অফ রুপিস 31,500। তার মানে মধুমিতা আমার কাছে পায় 31,500 টাকা, বা ধর মধুমিতা প্রান্তিকার কাছে পায় কত? 31,500 টাকা। কিন্তু প্রান্তিকা মধুমিতাকে কত টাকা দিচ্ছে? 30,000 টাকা দিচ্ছে। তাহলে তুই ভাব, তোর কাছে কেউ 31,500 টাকা পায়, তুই তাকে 30,000 টাকা দিবি, তাহলে তুই কত টাকা কম দিয়েছিস? 1,500। তাহলে 1,500 পরে দিতে হবে। কিন্তু ওখানে একটা কথা বলেছে, ওই লাইনটাকে আন্ডারলাইন কর, ইন ফুল সেটেলমেন্ট। প্রান্তিকা মধুমিতাকে বললো, দেখো তুমি কত পাও? হচ্ছে 31,500। আমি তোমাকে 30,000 টাকার বিল দিলাম, আর চেয়েও না, কিন্তু আর টাকা চেয়েও না। তার মানে কি? সেটেলমেন্ট করে দাও, সেটেলমেন্ট করে দাও। তার মানে আমার কাছে ধর কেউ 31,500 টাকা পায়, তাকে আমি 30,000 টাকা দিলাম, তাহলে 1,500 টাকা আমি দিলাম না। সেটা আমার কাছে ভালো হলো না খারাপ হলো? ভালো হলো, ডিসকাউন্ট পেলাম না? ডিসকাউন্ট। তো অঙ্কটা আসতে ধীরে সুস্থে করবো, কোনো তাড়াহুড়া করলে হবে না। তাহলে এই পার্টিকুলার এই এন্ট্রিটা কার কার মধ্যে জড়িত আছে? প্রান্তিকার সঙ্গে আর মধুমিতা। সায়ন্তিকা এখানে নেই। চলে যায়। কার বইতে এন্ট্রি করবো? প্রথমে কার বইতে এন্ট্রি করবো? প্রান্তিকার বইতে এন্ট্রি করবো। প্রান্তিকার বইতে তারিখটা কত ছিল দেখ, দেখে দেখে লেখ তারিখটা। 7 তারিখ লেখ। 7/4/23। বল, প্রান্তিকার কাছে এখন কত টাকার বিল পড়ে আছে? 30,000 টাকা। এই বিলটা কাকে দেবে? তা মধুমিতাকে দেবে। মধুমিতা কে জানিস? মধুমিতা কে? আমরা কাকে টাকা দিই? আমরা কাকে টাকা দিই জানিস? ক্রেডিটার্সকে, ডেটর্সকে টাকা দিই। ক্রেডিটার্সকে টাকা দিই। আমরা কাকে, আমি তোকে বলছি, আমরা কাকে টাকা দিই জানিস? যে আমার কাছে টাকা পায়। তা আমার কাছে যারা টাকা পায় তাদেরকে কি বলা হয়? ক্রেডিটার্স। আমার কাছে টাকা পায় তাকে ক্রেডিটার্স বলা হয়। তাহলে মধুমিতা হলো ক্রেডিটার্স। তা মধুমিতাকে টাকা দিলে মধুমিতার ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। কমবে। আজকে তুই আমাকে টাকা পাস, তোকে আমি টাকা দিয়ে দিলাম, তাই পরে আর টাকা যাবি না। মধুমিতা হচ্ছে ক্রেডিটার্স। ক্রেডিটার্সকে যখন পেমেন্ট করবো, ক্রেডিটার্স বাড়ে না কমে? স্যার ক্রেডিটার্স মানে লাইবিলিটি, লাইবিলিটিকে পেমেন্ট করলে লাইবিলিটি কমে যায়। তাহলে মধুমিতা হয়ে গেল ডেবিট। কত টাকা ডেবিট করবো স্যার? 30 না 31,500? কমন সেন্স। মধুমিতা কত পায় আমার কাছে? 31,500 ডেবিট করে। তাহলে মধুমিতা পায় কত আমার কাছে? আরে আমি কত দিচ্ছি মেন নাই, মধুমিতা পায় কত আমার কাছে? 31,500। তাহলে লিখবো মধুমিতা অ্যাকাউন্ট ডেবিট 31,500। লেখ 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 মধুমিতা অ্যাকাউন্ট ডেবিট 31,500। মধুমিতা অ্যাকাউন্ট ডেবিট কত? 31,500। মধুমিতা আমার কাছে পায় কত? 31,500। হয়ে গেল। হলো তো মধুমিতা ডেবিট 31,500। কি ক্লিয়ার হয়েছে? মধুমিতা আর পায় আমাকে টাকা? না স্যার ডেবিট তো করে দিলাম, আর কি করে টাকা পায়? এবার মধুমিতাকে আমি কি দিই? ক্যাশ টাকা দিয়েছি না, চেক দিয়েছি না, বিল দিয়েছি, বিল। অর্থাৎ আমার কাছে যে বিলটা ছিল সেই বিলটাকে দিয়ে দিয়েছি, তাহলে বিল আমার কাছে আছে না? না। দেখ, বিল রিসিভেবল ডেবিট ছিল, এই বিলটা যখন আমি মধুমিতাকে দিয়ে দিলাম, ক্রেডিট হয়ে গেল। লেখ টু বিল রিসিভেবল, লেখ টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট কত টাকা? 30,000 টাকা। টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট 30,000 টাকা লিখে দিলাম। টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট কত টাকা লিখলাম বল? 30,000 টাকা। বল কত টাকা শর্ট হচ্ছে? 1,500 টাকা। আমি মধুমিতাকে কি বলেছি? মধুমিতা তুমি সেটেল করে দাও, আর চেও না আমার কাছে টাকা, আর চেও না। তাহলে আমি টাকা দেবো না। তাহলে আমার কাছে কি হলো? এটা লাভ হয়ে গেল। নিতে হলো না, এটা আমার কাছে ইনকাম। এটা কি বলে? ডিসকাউন্ট রিসিভ। মনে পড়ছে তো? ফুল সেটেলমেন্টে জার্নাল করেছিলাম ডিসকাউন্ট রিসিভ। এটা লিখো কি? টু ডিসকাউন্ট রিসিভ। টু ডিসকাউন্ট রিসিভ। বাড়িতে যখন অঙ্ক করবি না, আমি ধরে ধরে বুঝে বুঝে করাচ্ছি, এরকম যত বুঝে বুঝে করবি জার্নাল তত ভুল কমে যাবে। বুঝে বুঝে করতে হবে। ডিসকাউন্ট রিসিভ 1,500 টাকা। হয়ে গেল। এটা কার বইতে এন্ট্রি করলাম বল? প্রান্তিকার বইতে। এবার মধুমিতার বইতে এন্ট্রি কর। ঠিক আছে? এবার মধুমিতার বইতে এন্ট্রি করো। বলবি, তোরা বলবি মধুমিতার বইতে আগে ডেটটা লেখ। 7/4/23 লেখ। 7/4/23। বল মধুমিতার কাছে কি হলো? স্যার মধুমিতার কাছে বিল আসলো। মধুমিতার কাছে কত টাকা বিল আসলো? 30,000 টাকা। কখনো বলবি না 31,500, বিল ছিল 30,000 টাকা। মধুমিতার কাছে বিল আসলো 30,000 টাকা। তাহলে বিল আসলে কি হবে? বিল ডেবিট হয়ে গেল। তাহলে বুঝতে পারলি বিলটা ছিল কার কাছে? ছিল প্রান্তিকার কাছে, এখন বিল চলে গেল মধুমিতার কাছে। তো মধুমিতার কাছে বিল আসছে, তাহলে স্যার বিল ডেবিট। বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 30,000।
ঠিক আছে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা। কিন্তু বল না, আমাকে একটু বলবি মধুমিতা কত টাকা পেতো? একটু সেকেন্ড বছর ও 30,000 টাকা পেলো না, কত টাকা? তার মানে কি করলো মধুমিতা? প্রান্তিকাকে 1,500 টাকার ডিসকাউন্ট দিল, তাহলে ও তো ডিসকাউন্ট অ্যালাউ খরচা বলবে, তাহলে ডেবিট। ক্লিক ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট, ক্লিক ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। পরের দিন পড়তে আসার আগে এই দুটো অঙ্ক যদি বাড়িতে আরো একবার করে নিস না, বা আজ বা কালের মধ্যে করে ফেলিস না, তাহলে কি ভাববি ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে, জার্নাল গুলো অনেকটা ক্লিয়ার হবে। জার্নাল রিভাইজ হয়ে যেত, তোর এটা জার্নাল রিভাইজ হচ্ছে। কত হলো? 1,500 টাকা, 1,500 টাকা। টু প্রান্তিকা অ্যাকাউন্ট 31,500। তোকে কিছুক্ষণ আগে একটা এ আর বি দিয়ে গল্পটা বুঝিয়েছিলাম, মনে পড়ছে ব্যাপারটা? গল্পটা বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে প্রান্তিকার কাছে যে বিলটা ছিল সেই বিলটা কাকে দিয়েছে? মধুমিতার কাছে দিয়েছে। তাহলে এখন তোর কি মনে হয়, এই বিলটা তো মধুমিতার কাছে চলে গেছে, তাহলে এই বিলের টাকাটা কে দেবে? বিলের টাকাটা কার কাছ থেকে? মধুমিতা। মধুমিতা চলে যাবে এই বিলটা নিয়ে সায়ন্তিকার বাড়িতে চলে যাবে। দেখ নিয়ম কি বলে জানিস তো? নিয়ম বলে অ্যাট দ্য এন্ড প্রাণ কি যেন মধুমিতা, কি যেন নাম, সায়ন্তিকা। সায়ন্তিকার কাছে যে যাবে তাকেই ও টাকা দেবে, দিতে বাধ্য। যে যাবে ওর কাছে ওকে টাকা টাকা দেবে। মোট কথা বিল যার কাছে থাকবে সেই যাবে। আজকে তার বিল মধুমিতার কাছে, মধুমিতার কাছে না থাকে, যখন ব্যাংকের কাছে থাকতো ব্যাংক, ব্যাংকের ব্যাংকে টাকা দেবে, ব্যাংক টাকা নিলে প্রত্যেক দিতেই হবে। এখন তুই প্রশ্ন করতে পারিস, স্যার মধুমিতা তো গেল ধরুন সায়ন্তিকার কাছে টাকা চেতে, ধরুন সায়ন্তিকা টাকা দিল না, তখন মধুমিতা কাকে ধরবে? তখন প্রান্তিকাকে। তার আগে ধরার দরকার, যদি টাকা দিতে না পারে তখন ধরবে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে বল, আমি এখনো কোশ্চেন পড়িনি, কি বলতে চাইছে দেখ, লাস্ট লাইনটা পড়। বলছে অন দা ডিউ ডেট। ডিউ ডেট কত হবে বল? ডিউ ডেট কত হবে? ডিউ ডেট কত হবে বলতে পারবি কেউ? বল দেখি, ভুল বলিস না ঠিক বলিস, বল বল তাড়াতাড়ি বল। আমি দুটো 50-50 অপশন বললাম, বল। 7 জুলাই হবে, 7 জুলাই হবে না 10 জুলাই হবে? যাও, 7 জুলাই। কেন? দেখ, আরে দেখ ভালো করে বোঝ ব্যাপারটা। মেন বিলটা কার? টাকাটা পাবো কার থেকে? সায়ন্তিকার থেকে। তা সায়ন্তিকার সঙ্গে বিলের সম্পর্ক কত তারিখে হয়েছিল? 4 তারিখে হয়েছিল। ওর সঙ্গে 4 তারিখ হয়েছিল, তুই ওটা দেখছিস কেন? 4 তারিখ আরো 3 দিন যোগ কর, 7 তারিখ, 7 জুলাই। তোরা কোথায় ফেসে গেলি? এটাকে বলে, এটাকে বলে ফেসে যাওয়া, এটাকে বলে ফেসে যাওয়া। মেন বিল কোনটা? মেন বিল কোনটা? বোঝ ব্যাপারটা। বিলটা কবে ক্রিয়েট হয়েছে? বিলটা ক্রিয়েট হয়েছে 4 তারিখ। বিলটা ক্রিয়েট হয়েছে 4 তারিখ, তাহলে 3 মাস পর। এপ্রিল মাস ছিল 3 মাস পর, মানে জুলাই মাস। আরো 3 দিন গ্রেস, 7 তারিখ। আর তোরা ভাবছিস 4 তারিখ না 7 তারিখ তো আমরা মধুমিতাকে দিয়েছি ওইটা। আরে মধুমিতার সঙ্গে সম্পর্ক তো নেই কোনো। বুঝতে পারলি ব্যাপারটা? গল্পটা এখানে বুঝতে হবে, এখানে ফেসে গেছিস এই জায়গাটা। এরকম এন্ট্রি দিলে কিন্তু বুঝতে হবে কিন্তু। ধর এই অঙ্কটাই তোকে পুরো পরীক্ষায় তুলে দিল, তোকে এই অঙ্কটা তুই বুঝতে পারছিস এটা? এই অঙ্কটা ধর তোর পরীক্ষায় তুলে দিল, বললো কি বলো ম্যাচুরিটি রেট কত হবে, আর কিছু দিল না। দিতেই পারে এরকম অঙ্ক ম্যাচুরিটি রেট, তাহলে তোকে বুঝতে হবে। তাহলে কি হবে? লেখ 7/7, লেখ কি বললাম ডেটটা? 7/7/2023। আচ্ছা বল, টাকা পাবে কে, দেবে কে, বলতে পারবি? টাকা পাবে হচ্ছে মধুমিতা আর দেবে হচ্ছে সায়ন্তিকা। তোমার প্রান্তিকার ঘরে এন্ট্রি হবে না, তারপর প্রান্তিকের সঙ্গে সম্পর্কই নেই, প্রান্তিকের কোনো এন্ট্রি হবে না। তাহলে মধুমিতা টাকা পাবে কত? 7/7/23। মধুমিতা টাকা পেলে কি হবে? টাকা আসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আবার তোর কথা, স্যার বইতে ব্যাংক করেছে, সেটা তোর ইচ্ছা তুই করতেও পারিস, নাও করতে পারিস, কোনো সমস্যা নেই। যেখানে দরকার ব্যাংক, আমি অবশ্যই বলি এখানে ব্যাংক করতেই হবে, এখানে ব্যাংক করতেই হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? কত টাকার বিল বল? 30,000 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা হয়ে গেল। কারণ 30,000 টাকাই তো আসলো, 30,000 টাকা পেয়ে গেল কে? মধুমিতা। ঠিক আছে, এবার প্রশ্ন হলো, আচ্ছা মধুমিতার কাছে যখন 30,000 টাকা আসলো, মধুমিতা কখন? মধুমিতা ওই 30,000 টাকার বিলটা নিয়ে সায়ন্তিকাকে দিল, ওকে 30,000 টাকা আসলো। বিল কি মধুমিতার কাছে আর আছে? তাহলে কি হবে? টু বিল রিসিভেবল, টু বিল রিসিভেবল 30,000 টাকা।
মধুমিতার কাজ খতম। ঠিক আছে তো হলো। লাস্ট করবো সায়ন্তিকার ঘরে এন্ট্রি করবো 7/7/23। তাহলে সায়ন্তিকা কি করেছে, মধুমিতা গেল ওর কাছে বিলটা দিল, ও বিলের এগেনস্টে টাকাটা পেমেন্ট করলো, তাহলে কি হবে জানলাম, বিল পেমেন্ট টু ক্যাশ হয়ে গেল এন্ট্রি। তাহলে আজকে তোকে দুটো অঙ্ক করালাম, আমি দুটো অঙ্ক পাইতে ভালো করে দিই। 30,000 30,000। পরের দিন তোকে ডিজনারের অঙ্ক করাবো, ডিজনার করাবো, ব্যাংকের কাছে বিল জমা রাখলে কি হয় সব ওইগুলো শেখাবো, ঠিক আছে।